পরনে হাফ প্যান্ট আর চোখে চশমা লাগিয়ে পাত্রী দেখতে এসে রেস্টুরেন্টে বসে বিড়ি ফুঁকছে আকাশ। রেস্টুরেন্টের বাইরে যদিও বা নো স্মোকিং বোর্ড লাগানো, কিন্তু আকাশের এতে কোনো মাথা ব্যথা নেই। তার ডিকশনারিতে মানুষের বাঙানো নিয়ম ভাঙ্গাই একটা রুলস। এই রেস্টুরেন্টের কর্মচারীরাও অলরেডি আকাশ সম্পর্কে অবগত, যে তারা আকাশের কর্মকাণ্ডে বাধা দিলে সেই লোকজন নিয়ে এসে রেস্টুরেন্টের টেবিল চেয়ার ভেঙে মোটা অঙ্কের একটা লোকসান করবে তাদের। এই লোকসানের হাত থেকে বাঁচার জন্য রেস্টুরেন্টের এক ওয়েটার নিজেই একটা কৌটা এনে দিয়েছে আকাশকে সিগারেটের তুষ ফেলবার জন্য। আকাশ অলরেডি 2খানা সিগারেট ফুঁকে ফেলেছে সেই মেয়ের অপেক্ষায় বসে থাকতে থাকতে। 3 নম্বর সিগারেট জ্বালাতেই যাবে এমন সময় মেয়ের আগমন ঘটে। মেয়েটার আগমনে সিগারেটটাকে পকেটে রেখে দেওয়াটাই যদিও বা ভদ্রতার মধ্যে পড়ে, কিন্তু আকাশ তো বরাবরের মতোই অভদ্রতার শীর্ষে অবস্থান করা লোক। ভদ্রতার সাথে কোনোভাবেই সে চুক্তিতে স্বাক্ষর করবে না। সিগারেট জ্বালিয়ে টানতে টানতে মেয়েটাকে চেয়ারে বসতে বলে সে। মেয়েটা আকাশের কথা মেনে নিয়ে চেয়ারে বসে ঠিক, কিন্তু বসা মাত্রই শুরুতেই সে আকাশকে বলে ওঠে, ভদ্রতা বলতে কি কিছুই শেখেননি আপনি? বিয়ের জন্য মেয়ে দেখতে এসে তার সামনেই বসে বসে সিগারেট টানছেন। কতটা ম্যানারলেস হলে একটা মানুষ এমনটা করতে পারে? জাস্ট থিঙ্কিং। একে তো আমি এত সময় অপেক্ষা করিয়েছো, দ্বিতীয়ত আমি ফ্রিতে জ্ঞান দিচ্ছ। আচ্ছা, তোমার কোন দিক থেকে মনে হয় তোমার সাথে এর থেকে আমার আরো বেশি ভদ্রতা দেখানোর প্রয়োজন ছিল? চেহারায় ফাউন্ডেশন মেখে তো সাদা হনুমান সেজে এসেছো, তার উপরে আবার বলছো ভদ্রতা জানি না আমি। এই যে মিস্টার, একদম বাজে কথা বলবেন না। মেয়েরাই সাজগোজ করে, আর কিসের ভিডিওতে এত বড় বড় ডায়লগ মারছেন আপনি? আপনাকে তো দেখে আমাদের কাজের মহিলা রহিমা আন্টির কুকুরের কথা মনে পড়ে গেল। রহিমা আন্টি প্রায় বলে ওনার কুকুরটা প্রচণ্ড লুচ্চা। এলাকার কোনো মেয়ে কুকুর দেখলেই প্রচণ্ড ভাব নিয়ে চলতে শুরু করে। বাহ, তুমি তো দেখি কথার জবাব দিতে জানো। তবে যাই হোক, তোমার কথা দ্বারা কি উদ্দেশ্য করছো সেটা বুঝতে পেরেছি। তবে চিন্তার বিষয় হচ্ছে কথাটাকে নিজের গায়ে টেনে নিয়ে কি রহিমা খালার কুকুরের সাথে নিজেকে মেলাবো কিনা ভাবছি। আচ্ছা, ধরেই নিলাম আমি রহিমা খালার সেই কুকুরটা। আমার আচরণে যদি আমি রহিমা খালার কুকুর হই, তাহলে তুমি হয়তো সেই লেডি কুকুর, যাকে দেখলে রহিমার খালার কুকুরটা ভাব নিয়ে চলতে শুরু করে। এই যে মিস্টার, ঠিক মতন কথা বলুন। আপনার মতন অভদ্র লোকের আগে আমি আর কোনোদিন দেখিনি। তার উপরে সিগারেট টানছেন, কিন্তু তার সত্ত্বেও বিদঘুটে পারফিউমের ঘ্রাণটা আপনার শরীর থেকে ভেসে আসছে। কি বিশ্রী টেস্ট আপনার! টেস্ট আমার খারাপ দেখেই তো আমি তোমার সাথে দেখা করতে এসেছি। যাই হোক, এবার পরিচিত হওয়া যাক। আমি আকাশ, তোমার নাম? আপনাকে নিজের পরিচয় দিতেও তো ইচ্ছে হচ্ছে না, কিন্তু ভদ্রতার খাতিরে বলতে হচ্ছে, আমার নাম ইরা। ধন্যবাদ। তবে তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি নিজ ইচ্ছা দেখা করতে আসোনি, বাড়ির মানুষজন তোমায় ফোর্স করে দেখা করতে পাঠিয়েছে। আমি রাইট? অবশ্যই। আপনার মতন অভদ্র লোকের সাথে তো আমি নিজ ইচ্ছে কখনোই দেখা করতে আসবো না, তাই না? তুমি অভদ্র বলেই ভদ্রটা ডিজার্ভ করো না। যাই হোক, স্যারও এডুকেশনের বিষয়ে আলোচনা করা যাক। গ্রেট। কারণ আপনার মতো ম্যানারলেসের সাথে বেহুদা কথাবার্তা বলাটা বোকামি। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বললেই আপনার মুখে লাগাম লেগে যাবে। ও আচ্ছা, এই ব্যাপার। পড়াশোনা কতটুকু করেছো তুমি? আর তোমার কথাবার্তার ধরন শুনে মনে হচ্ছে তুমি টপার স্টুডেন্ট, না হয়তো এভাবে কথা বলতে না। অনার্সে পড়ছি, আর 1 বছর রয়েছে। আর আপনি ঠিকই ধরেছেন, আমি টপার। কিসে? কলেজ বাঙ্ক মারায়? আপনি সত্যি অনেক অভদ্র একজন লোক। তবে এটা সত্যি, আমি প্রায় কলেজ বাঙ্ক মারি। গত সপ্তাহেও 3 দিন যাইনি ক্লাসে। কিন্তু আচ্ছা, আপনি এটা জানলেন কি করে? আমি অভদ্র সেটা আমাকে বারবার বলে মনে করে দিতে হবে না। আর তুমি যে কলেজ ফাঁকি দেওয়ায় ওস্তাদ, সেটা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। নিজেকে ফর্সা প্রমাণ করতে ফাউন্ডেশনের নিচে নিজের আসল চেহারাকে লুকিয়ে রেখেছো। এর চাইতে স্পষ্ট প্রমাণ আর কিছু আছে নাকি? এই যে মিস্টার, একদম আমার খোঁচা মেরে কথা বলবেন না। আমি কলেজ বাঙ্ক মারলেও এটা সত্য যে আমি পড়ালেখায় ভালো। আপনার মতন না আমি। দেখতেই তো মনে হয় রামছাগলের মতো, অনেক বড় বড় কথা। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, তোমার বাবা মা তাহলে তেনার মেয়ের জন্য রাম ছাগলকে কেন পছন্দ করছেন শুনে? আব্বু আম্মুর মাথা খারাপ হয়েছে, তাই আর কি।
না হয়তো আপনার মতন ছেলেকে বিয়ে করা তো দূরের কথা, আপনার সাথে দেখা করার জন্য এখানে আসতাম না। বাহ, নিজের চাইতেও বেশ বড় বড় ডায়লগ বলছো দেখি। শোনো, তোমার বাবা মা ভালো করে জানে আমি কি আর আমার যোগ্যতা কতটুকু। এমনিতে এমনিতে তোমার বাবা মা উঠে পড়ে লাগেনি তোমার সাথে আমার বিয়ে দিতে। মোটা দড়ি পেয়েছে বলেই সেই দড়িতে মেয়েকে ঝুলিয়ে দেওয়ার প্ল্যান করছে, বুঝলে? আর তুমি সবে কেবল অনার্স করছো, আর আমি ইংলিশে অনার্স শেষ করে মাস্টার্স করছি। আর বছরখানেক বা তার চেয়ে কিছু সময় বেশি লাগতে পারে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে। কি বুঝেছো? তুমি আমার সাথে নিজেকে কম্পেয়ার করো। তুমি আমার মতন না, সেটা আমিও জানি, আর না আমার মতন হতে পারবে। অনলি ওয়ান পিস আমি। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না নিজের। আপনি অনলি ওয়ান পিস, সেটা আমিও দেখতে পাচ্ছি। না হয়তো শিক্ষিত হয়ে কেউ এমন মূর্খের মতো আচরণ করে নাকি পাত্রী দেখতে এসে হাফ প্যান্ট পরে, তার উপর বসে বসে বিড়ি ফুঁকছে। ইয়াক, কি বিচ্ছিরি অবস্থা। অনার্সে পড়ুয়া মেয়ে আমাকে ম্যানার্স শেখাচ্ছে, হাউ ফানি। আচ্ছা যাই হোক, কি খাবে বলো? আপনার সাথে একসঙ্গে বসে কিছু খাওয়া তো দূরের কথা, আপনার সাথে আমার এক সেকেন্ড আর বসে থাকতে ইচ্ছে হচ্ছে না, কারণ আপনার স্বভাব চরিত্র আল্ট্রা লেভেলের। তবে কি আর করার, ভদ্রতার খাতিরে কিছু একটা অর্ডার করা প্রয়োজন। জাস্ট একটা কফি খাবো, তারপর চলে যাব আমি। তোমার সাথে একসঙ্গে বসে কিছু খাবো এমন রুচি কিন্তু আমারও নেই। জাস্ট ফর্মালিটিস রক্ষা করার জন্যই খাওয়া। হয়েছে, এবার আপনি কি খাবেন সেটা, আর আমার জন্য একটা কফি অর্ডার করলেই হবে। আকাশিরার কথা শুনে ওয়েটারকে ডেকে দুটো কফি অর্ডার করে। আপনার হয়তো ভাবছেন আকাশ এমন পোশাকে কেন মেয়ে দেখতে এসেছে। আসলে তার এখন বিয়ে করার কোনো ইন্টেনশন না বা মতলব নেই। বাসা জোড়াজোড়িতেই মেয়ে দেখতে এসেছে সে। অবশ্য আকাশ বরাবরের মতোই চঞ্চল স্বভাবের, সেই সঙ্গে প্রচুর রকমের খাটতারা। বাসার মানুষ অনেক কায়দা কৌশল করে তাকে মেয়ে দেখতে পাঠিয়েছে। বেচারা আকাশ শেষমেশ চাপে পড়ে মেয়ে দেখতে এসেছে। চুপচাপ বসে ওয়েটার কফি নিয়ে আসার অপেক্ষা করছে। কিছু সময় পর ওয়েটার কফি নিয়ে এসে টেবিলে রাখে। দুজনেই বসে কফি খাচ্ছে। দুজনের মাঝে এক রকমের নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে ইরা বলে, আচ্ছা, আপনি এমন উদ্ভট স্বভাবের কেন বলেন তো? হাফ প্যান্ট পরে কেউ মেয়ে দেখতে আসে, তার উপর বসে বসে বিড়ি ফুঁকছিলেন। আচ্ছা, এমন করলে আপনাকে কে মেয়ে দিবে? শোনো, সব কৌতূহল জানতে নেই, কিছু কৌতূহল অজানা থাকাই ভালো। আর আমাকে কে মেয়ে দিবে সেই চিন্তাও তোমার করতে হবে না। আমি আকাশ চাইলে মেয়েদের লাইন লাগাতে পারবো। আপনি সত্যিই ওভার স্মার্ট, নিজেকে সবসময় একটু চালাক বলে মনে করেন। শোনেন, আপনি দেখতে সুন্দর হলেও আপনার আচার আচরণ যে খারাপ, তাতে করে তো আমার নিজেরও আপনাকে পছন্দ হয়নি, উল্টো আরো বিরক্ত লাগছে। এখানে এসে আমি বলে এত সময় এখানে আছি, অন্য কেউ হলে ঠিকই চলে যেত আপনাকে নানান কথা শুনিয়ে। শোনেন, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। না হয়তো দেখে নিয়েন আপনাকে কোনো পাত্রীপক্ষই অ্যাকসেপ্ট করবে না। এই মেয়ে শোনো, আমি কিভাবে চলাফেরা করব সেটা তোমার থেকে আমার শিখতে হবে না। আর তোমার কি মনে হয় আমার কোনো বিবেক বুদ্ধি নেই? একটা ছেলে মাস্টার্স করছে কিন্তু সে জানে না পাত্রী দেখবে কিভাবে যেতে হয়। হ্যাঁ, এটা সত্য আমি একটু উচ্ছৃঙ্খল স্বভাবের, কিন্তু আমি ভালো করে জানি পাত্রী দেখতে গেলে কিভাবে যেতে হয়। আর আমি এখানে কোনো পাত্রী দেখতে আসিনি। তার মানে আপনি আমার সময় নষ্ট করছেন অকারণে এখানে এসে? হ্যাঁ, কিছুটা এমন। বাসার জোড়াজুড়িতে এখানে এসেছি। তবে একটা সত্যি কথা বলি, জি বলেন। আমি যদি সত্যিকার অর্থে পাত্রী দেখতে আসতাম তাহলে কিন্তু আমি কখনোই তোমাকে পছন্দ করতাম না। কারণ তোমার মুখের ফাউন্ডেশন দেখে বোঝাই যাচ্ছে তুমি ঠকবাজ। তোমায় এখন দেখতে একরকম লাগছে, মুখ ধৌত করার পর আরেক রকম লাগবে, যেটা একরকম জালিয়াতি। আমিও মনে হয় যেন আপনাকে পছন্দ করতাম। আপনার যে নোংরা চালচলন দেখেছি শুরুতে, এখানে এসে তারপর তো আমার রুচি উঠে গেছে। এক, আপনার মতো ছেলেকে যে বিয়ে করবে। আর শোনেন, আবারও বলছি, সাজগোজ মেয়েরাই করে, অকারণে এসব নিয়ে কথাবার্তা বলবেন না। সর্বশেষ আরেকটা কথা, আপনার মধ্যে কোনো কালচার নেই। একটা মেয়েকে কীভাবে ট্রিট করতে হয় সেই ভদ্রতা আপনার এখনও শেখা বাকি। পাত্রী দেখতে আসেন আর যে কারণেই আসেন, সব কিছু কৌশলে ম্যানেজ করা যায়। বস্তির ছেলেদের মতো সিগারেট টেনে অসম্মতি জানাতে হয় না। আকাশিরা কথার প্রত্যুত্তরে কিছু বলতে যাবে এমন সময় ওয়েটার এসে হাজির হয় তাদের মাঝে। আকাশ থেমে যায়। ওয়েটার আকাশের কাছে প্রশ্ন করে,
তোমার কি মনে হয় এই ফাউন্ডেশন ব্যবহার করে সুন্দরী হওয়া নারীর পেছনে আমার এর চাইতেও বেশি টাকা খরচ করা দরকার? দ্যাটস গ্রেট, আমারও এটাই মনে হয়েছে। যাই হোক, বিলটা দাও। ওয়েটার হাতে করে আনা বিলটা আকাশের কাছে দেয়। আকাশ বিলটা পরিশোধ করে দিয়ে একটা সিগারেট জ্বালি ইরাকে রেখে সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যায়। ইরা তার এত বছরের জীবনে এমন অদ্ভুত ছেলে কোনোদিনও দেখেনি। মা বাবার কারণে কতগুলো কথা শুনতে হয়েছে তার। শেষমেশ যাওয়ার সময় ছেলেটা তাকে ন্যূনতম ভদ্রতা পর্যন্ত দেখায়নি। সোজা উঠে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেছে। ইরার মনে হচ্ছে সে যেন এলিয়েন। এর আগে ফেটে যাচ্ছে ইরার শরীর। দাঁত কটমট করতে করতে বাইরে চলে যায়। আকাশ ইরার সাথে দেখা করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। রাত 10টা নাগাদ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গাড়ি ড্রাইভ করে বাড়ি ফেরার সময় তার সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটে। গাড়ির লুকিং গ্লাসে নজর পড়তেই দেখে গাড়ির পেছনে ছিটে একটা মেয়ে চুপ করে বসে আছে। হুট করে গাড়ির পেছনে ছিটে এমন অপ্রত্যাশিতভাবে মেয়েটাকে বসে থাকতে দেখে আকাশ অনেকটাই চমকে ওঠে। মেয়েটাও আকাশের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আকাশ বুঝে উঠতে পারছে না কি ঘটছে এটা তার সাথে। এমন পরিস্থিতির জন্য আকাশ কোনোভাবে প্রস্তুত ছিল না। আকাশ চঞ্চল স্বভাবের মানুষ হলেও পরিস্থিতি পুরো শান্ত করে দিয়েছে আকাশকে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে গাড়িটাকে রাস্তার এক পাশে সাইড করে। মেয়েটাকে দেখে সে যে পরিমাণ শট খেয়েছে তাতে করে হয়তো দেখা যাবে রাস্তায় যে কোনো একটা দুর্ঘটনার কবলে পড়তে হবে। গাড়ি সাইড করে রেখে লুকিং গ্লাস থেকে নজর সরিয়ে অন্যদিকে তাকিয়ে নীরবতা পালন করছে আকাশ। সেইটার সাথে অপেক্ষা করছে মেয়েটা তাকে কিছু বলার। কিছু সময় কাটে কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই। মেয়েটাও নীরবতা পালন করছে। কোনো উপায় না থাকায় শেষমেশ আকাশ নিজেই নীরবতা ভেঙে মেয়েটার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। কথা বলার শুরুতে এক নজর লুকিং গ্লাসের দিকে তাকায়। মেয়েটা এখনো তার দিকে জোড়া বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মেয়েটার একই রকম চাউনি দেখে কথা বলার কনফিডেন্স হারিয়ে ফেলেছে। যে ছেলে রেস্টুরেন্টে ইরার মান সম্মান প্লাস্টিক বানিয়ে দিয়েছে সেই ছেলের মুখ দিয়ে এখন আর কোনো কথাই বেরোচ্ছে না। কথায় আছে না, তুমি যতই বড় বীর হও না কেন পরিস্থিতি মানুষকে চুপ করিয়ে দেয়। তবে এভাবে আর কত সময়? এক সময় না এক সময় মেয়েটার সাথে কথা বলতেই হবে। এছাড়া মেয়েটাও যে নিজ থেকে নীরবতা ভাঙবে না সেটা আকাশের বুঝতে বাকি নেই। আকাশ অবশেষে নীরবতা ভেঙে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নিজ থেকে মেয়েটার সাথে কথা বলে। এই মেয়ে, কে তুমি? আকাশের কথা শুনে মেয়েটাও চটাচট নিজের নীরবতা ভেঙে উত্তরে বলে, আমার নাম এলিনা। তুমি আমার গাড়ির ভেতরে কি করছো? আর আমার গাড়িতে ঢুকলে কি করে তুমি? আসলে আমি আমার এক কাজিনের বাসা থেকে মেসে ফিরে যাচ্ছিলাম, তখন কিছু বাজে ছেলে আমার পিছনে নিয়েছে। তারপর কি হয়েছে? আমি ছেলেগুলো থেকে বাঁচার জন্যই আপনার গাড়িতে এসে লুকিয়ে পড়ি। আপনি তখন আপনার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন গাড়ি থেকে বেশ কিছুটা দূরে। আমার কাছে আর কোনো উপায় ছিল না এটা করা ছাড়া। সব বুঝলাম, কিন্তু তুমি আমার গাড়ির দরজা খুললে কি করে? দরজা খোলাই ছিল আপনার গাড়ির। ও, তার মানে আমি গাড়ির দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। জি, আর আমি বাঁচার জন্য যদিও বা গাড়ির ভিতরে লুকিয়েছি, কিন্তু পরবর্তীতে গাড়িতে ফেঁসে গিয়েছি। দরজা কিভাবে যেন ভিতর থেকে লক করে ফেলেছি, আর খুলতে পারছিলাম না। না হয়তো ছেলেগুলো চলে যাওয়ার পরপরই আমি গাড়ি থেকে নেমে চলে যেতাম। বুঝলাম সব কিছু, কিন্তু তুমি এতটা সময় চুপচাপ বসেছিলে কেন? আমি তোমাকে হুট করে গাড়ির লুকিং গ্লাসে দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছি। আসলে আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যাওয়ায় মুখ থেকে ঠিকঠাক কথা হচ্ছিল না, বা হচ্ছে না। হচ্ছে না? তার মানে তুমি এখনো নার্ভাস? জি, অনেকটা নার্ভাস। দেখো, তোমার টেনশনের কোনো কারণ নেই। আমি কোনো বাজে ছেলে নই। আপনি যে ভালো তার কি নিশ্চয়তা? ছেলেদের তো মেয়েদেরকে দেখলেই লালসা জাগে ভিতরে, তার উপরে সুযোগ পেলে তো কথাই নেই। দেখো, মানুষকে বিশ্বাস করতে হয়, আর সব মানুষ খারাপ হয় না। পৃথিবীটাও বিশ্বাসের উপরে ঠিক আছে। অকারণে সবাইকে সন্দেহের চোখে দেখা ঠিক নয়। এমির কোনো কথা বলে না। টপিকটাকে সে এড়িয়ে যেতে যাচ্ছে। আকাশ ওর কথা ওঠায় না। এমিরের হাবভাব সে বুঝে নিয়েছে। এমির বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছে না।
বিষয়টা সে নিজেও এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গে কথা বলে। আচ্ছা এখন বলো, তোমায় কীভাবে সাহায্য করতে পারি? আমার মেসেজ সামনে পৌঁছে দিলেই খুশি হতাম। ঠিক আছে, লোকেশন বলো, আমি পৌঁছে দিচ্ছি। এমির লোকেশন বলে আকাশ গাড়ি স্টার্ট করে গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ড্রাইভ করার মাঝপথে আকাশ এমিকে প্রশ্ন করে। আচ্ছা, আমি কি তোমার সম্পর্কে কিছু জানতে পারি? জি বলুন। তুমি কি করো, পড়াশোনা না জব? আমি স্টুডেন্ট। তোমার বাসা কোথায়? আই মিন, তোমার পরিবারের লোকজন কোথায় থাকেন? এই শহরেই থাকে। তুমি তাহলে পরিবারের সাথে না থেকে মেসে কেন থাকো? কারণ পরিবারের কারোর সাথে আমার সম্পর্ক ভালো না, আর কারোর সাথে আপাতত যোগাযোগ নেই আমার। তাই আমি কয়েকজনের সাথে মিলে মেসে থাকি। ও আচ্ছা। আকাশের কোনো প্রশ্ন না করে চুপ করে গাড়ি চালাতে থাকে। ব্যক্তিগত বিষয় নিয়ে এটা সেটা প্রশ্ন করে আকাশ নিজের ইমেজ নষ্ট করতে চায় না। কিছু সময় পর আকাশ গাড়ি ড্রাইভ করে গন্তব্যে পৌঁছায়। গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে বের হয়ে এমির বের হওয়ার জন্য পিছনের দরজা খুলে দেয়। এমির চুপ করে গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে। আকাশ এমিরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশ এমিরের চেহারাটা স্পষ্টভাবে এর আগে দেখেনি। লুকিং গ্লাসে দেখার পাশাপাশি কথা বলার সময় এক দুবার ঘুরে তাকিয়েছিল, কিন্তু রাতের বেলা হওয়ার চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। গাড়ি থেকে বের হওয়ার পর লাইটের আলোতে স্পষ্টভাবে এমিরের চেহারাটা দেখে আকাশ যেন ভবের দেশে চলে গেছে। কথাবার্তা ছাড়া এক দৃষ্টিতে এমিরকে তাকিয়ে দেখছে। নেশা লেগে গেছে আকাশের চোখে। কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে আকাশের মনে। আকাশ এমন মেয়ে আগে কখনো দেখেনি। হয়তো দেখলেও তার মধ্যে কখনো এমন অনুভূতি কাজ করেনি যতটা এই মেয়েকে দেখে কাজ করছে। মনে হচ্ছে সে কোনো মেয়ে নয়, সে যেন সাক্ষাৎ পরি। কোনো সারা শব্দ নেই, চুপ করে রোবটের মতো দাঁড়িয়ে আছে এমিরের দিকে তাকিয়ে। তাকে দেখেই চলেছে। আকাশের অদ্ভুত চাহনিতে এমিরের কিছুটা অস্বস্তি লাগতে শুরু করে। এমির বুঝতে পারছে না কিভাবে সে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। কিছু সময় সে চুপ করে থেকে উপায় ভাবতে থাকে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার। তবে কোনো উপায় সে খুঁজে পায় না। শেষমেশ বাধ্য হয়ে তাকে বলতে হয়, আপনি আমাদিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি নিজের দৃষ্টিটা একটু ঠিক করুন। আপনার এমন চাহনির কারণে আমার অস্বস্তি হচ্ছে। আকাশের হুঁশ ফিরে আসে এমিরের কথায়। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে এমিরকে সরি বলে। এমির আকাশের এই কথার কোনো উত্তর না দিয়ে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ দিয়ে সোজা হেঁটে চলে যায়। এদিকে আকাশ লজ্জায় শেষ। চঞ্চল স্বভাবের মানুষ নাকি লজ্জা একটু কম, কিন্তু আকাশ চরম লজ্জা পেয়েছে এমিরের কথায়। আকাশ কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পরে গাড়িতে উঠে বসে। গাড়ি ড্রাইভ করে বাসা থেকে রওনা হয়েছে। মাথার ভিতর থেকে এখনো এমিরের অধ্যায়টা যায়নি আকাশের। ড্রাইভ করছে আর এমিরকে নিয়ে এইটা সেটা ভাবছে। তাকে তার মা গত 1 বছরে বহু মেয়ের ছবি দেখিয়েছে। সব কটা পাত্রী পক্ষই রাজি ছিল, শুধু আকাশ রাজি হলেই সব ফাইনাল হয়ে যেত। আকাশ কোনো মেয়েকেই পছন্দ হয়নি। কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে যারা আকাশের সাথে রিলেশন করতে এক পায়ে রাজি। সেখানে আকাশ এই মেয়ের প্রতি কি এমন দেখতে পেয়েছে যে তার নেশায় হারিয়ে গিয়েছিল। এসব নিয়ে ভাবতে ভাবতে বাড়ি চলে আসে সে। বাড়ি পৌঁছে কলিং বেল বাজাতেই সালমা বেগম দরজা খোলে। দরজা খোলার পর সালমা বেগম এক্সাইটেড হয়ে ছেলেকে মেয়ে পছন্দ হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই ছেলের হাফ প্যান্ট দেখে সালমা বেগম বুঝে ফেলে তার ছেলে আকাম ঘটে এসেছে। তবুও মনের মধ্যে থাকা অবশিষ্ট কিছুটা কৌতূহল মেটাতে ছেলেকে জিজ্ঞেস করে, তোর পোশাক দেখে তো আমার বুঝতে বাকি নেই তুই কি করে এসেছিস। তবে এইটা বলতো যে তোর পছন্দ হয়েছে কিনা মেয়েকে। না, বাসা থেকে নিয়ত করেই গিয়েছিলি যত যাই হোক মেয়েকে পছন্দ করবি না, এবং মেয়েরও যাতে তোকে পছন্দ না হয় তাই হাফ প্যান্ট পরিধান করে গিয়েছিস। মা, মেয়ে আমার পছন্দ হয়নি, তার উপরে মেয়ের সাথে এক প্রকার ঝগড়া করেই এসেছি। মেয়েও প্রচুর ঝগড়াটাই, এই মেয়েকে বিয়ে করলে জীবন শেষ হয়ে যেত। বললাম না আমি আগে আন্দাজ করেছি কিছু করে এসেছিস। কপালটা খারাপ আমার, আমি বাসায় ছিলাম না, না হয়তো তোর হাফ প্যান্ট আমি পুড়িয়ে ফেলতাম। আর মেয়েটার সাথে ঝগড়া তো তুই আগে করেছিস, তোকে কি আমি চিনি না? অকারণে তো সেই মেয়ে তোর সাথে ঝগড়া করবে না।
এবার সত্যি করে বল, ঝগড়া কেন করেছিস? মা, আমার বিয়ে করার এখন কোনো ইচ্ছেই নেই। আমি চাই না এত জলদি বিয়ে করে নিজের স্বাধীনতা বা ফ্রিডম নষ্ট করতে। আমার আরও সময় চাই। আমি এখন কোনোভাবেই বিয়ে করতে চাচ্ছি না। বিয়ে তো তোকে করতেই হবে। আমার বয়স হয়েছে। আমি এখন নাতির মুখ না দেখলে কখন দেখব? তার উপরে আমার একটা মানুষ দরকার যে সবসময় আমার সাথে গল্প সল্প করবে, আমার কাজে হাত বাটাবে। তোরা থাকিস না বাসায়, তোর ছোট বোন থাকে স্কুলে। কোনো কাজের কথা বলা না মাত্রই দৌড়ে পালায়। কাজের মহিলা আছে, সেও একদিন আসলে 2 দিন আসে না। তাই তোকে বিয়ে করতেই হবে। আকাশ সালমা বেগমের সাথে আর তর্ক না করে চুপচাপ ফ্রেশ হতে খেতে বসে। খাওয়া দাওয়া শেষে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলতেই দেখে পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে তার সাথে বিছানায় শুয়ে আছে। আকাশ কিছুটা আশ্চর্য হয়, তবে অতিমাত্রায় না, কারণ আকাশ এই আচরণটার সাথে পূর্ব পরিচিত। এর আগে বহুবার ঘটেছে এই দৃশ্য আকাশের সাথে, তাই সে সোজা বলে ওঠে, আফরা, তোকে কতবার বারণ করছি তুই আমার সাথে এমনটা না করতে। এই বাড়িতে আসলে তোর কি কথাটা কানে যায় না? এক কথা তোকে কয়বার বলতে হয়? আমাকে 1000বার বারণ করলেও আমি তোমার বারণ শুনবো না। আমার পুরোপুরি অধিকার আছে তোমাকে জড়িয়ে ধরার। কিসের অধিকার তোর? হ্যাঁ, তুই কি আমার বিয়ে করা বউ নাকি? আমি তোমায় ভালোবাসি, তাই তোমার উপরে আমার অধিকার আছে। আর বউ এখনো হইনি, তবে হব। কাজিন থেকে জলদি তোমার বউ হব। আফরা হচ্ছে আকাশের মামাতো বোন। আকাশের আম্মুর হচ্ছে 3 বোন 2 ভাই। আকাশের আম্মু ভাই বোনদের মধ্যে সবার বড়। আকাশের এক মামা বিদেশ থাকে, আর এক মামা যিনি দেশে থাকেন, তিনের মেয়েই হচ্ছে আফরা। আকাশ আফরার কথা শুনে বলে, দেখ আফরা, পাগলামি বন্ধ করে পড়াশোনায় মন দে। তুই এখনো বাচ্চা, সবেমাত্র ইন্টার পরীক্ষা দিবি। এসব আবল তাবল কাজকর্ম বন্ধ করে কয়েক মাস পর পরীক্ষা, সেটা নিয়ে ভাব। এই, তুমি আমাকে একদম বাচ্চা বলবে না। আমার কয়েকটা বান্ধবীর বিয়ে হয়েছে, তারা এখন বাচ্চার মা। তোমার সাথে আমার আজ বিয়ে হলে বছর খানিক পরে আমিও হব তোমার বাচ্চার মা। সেখানে তুমি আমাকে বাচ্চা বলছো কিভাবে? আফরা দেখ, মস্কারি একদম ভালো লাগছে না আমার। এসব উদ্ভট চিন্তা মাথা থেকে বের করে পড়াশোনায় মন দেই। আমি মশকরা করছি না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমার পড়াশোনা নিয়ে তোমার ভাবতে হবে না। আমার রেজাল্ট বরাবরের মতোই ভালো হবে। হ্যাঁ, তোর সাথে কথা বলাই বেকার। এই তুই আমাকে স্যার। না, ছাড়বো না। আমার ভালো লাগে ভাইয়া তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকতে। আফরা, আমার কিন্তু এখন অনেক রাগ উঠছে। আমি তোকে ছাড়তে বলেছি, ছাড়, না হয় কিন্তু থাপ্পড় খাবি তুই। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তবে একটা শর্ত মানতে হবে তোমাকে। কি শর্ত? আমার কপালে একটা চুমু দিতে হবে। এই শর্ত আমি মানতে পারবো না। তাহলে আমিও তোমায় ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। এবার ছাড় আমায়। আকাশ সত্যি রাজি হওয়ায় আফরা আকাশকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। আকাশের সাথে সাথে শোয়া থেকে উঠে বসে। আকাশ আফরাকে চুমু দিবে কপালে, এটা ভাবতে আফরার ভেতরটা খুশিতে লাফালাফি করছে। আকাশ শর্ত পূরণ করতে আফরার দিকে এগিয়ে যায়। আফরা লজ্জা চোখ বন্ধ করে ফেলে। এই প্রথম আকাশ তার কপালে স্পর্শ করবে। ভিতরে কেমন অনুভূতি হচ্ছে আফরার, তা বলে বোঝানোর ভাষা নেই। সেই ক্লাস 7 থেকে আকাশের প্রতি তার ভালো লাগা শুরু হয়। ধীরে ধীরে এই ভালো লাগা বড় হওয়ার সাথে সাথে ভালোবাসায় পরিণত হয়ে যায়। আর সেই ভালোবাসার মানুষটা তাকে চুমু খাবে, উফ, ভাবতেই অবাক লাগে। আকাশ আফরার দিকে অগ্রসর হওয়ায় আফরার চোখ জোড়া লজ্জায় অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। চোখ বন্ধ করে কখন আকাশ তার কপালে ছোঁয়া ছোঁয়াবে, সেই সুন্দর মুহূর্তটার জন্য অপেক্ষা করছে আফরা। এমন সময় ঠাস গালে আফরার গালে একটা থাপ্পড় পড়ে। আকাশ আফরার গালে চুমু খাওয়ার বদলে থাপ্পড় দিয়ে বসেছে। আফরা পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। সেই সঙ্গে সমস্ত অনুমতি পালিয়ে গেছে এক থাপ্পড়ে। থাপ্পড়টা বেশ জোরেই মেরেছে আকাশ। আফরার চোখ থেকে টলমল করে পানি পড়ছে। গালে হাত দিয়ে শব্দহীনভাবে চোখের পানি ফেলছে আফরা। আকাশ আফরার কান্না দেখে তাকে শান্ত না করে উল্টো আরো চেঁচিয়ে বলে, ভাগ তুই আমার রুম থেকে। এবার জাস্ট থাপ্পড় পড়েছে গালে। পরের বার থেকে উল্টাপাল্টা কোনো আবদার করলে এর চাইতে বড় কিছু করব। এবার বের হ আমার রুম থেকে। অলরেডি তোর চক্করে আমার অনেকটা লেট হয়েছে, আরও দেরি হোক সেটা আমি চাই না। আমি ক্লাস দিয়ে যেতে হবে। আফরা কোনো কথা না বলে বিছানা থেকে নেমে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আর যেতে যেতে চোখের পানিগুলো মুছে নেয়।
আকাশ চলে যাওয়ার পর আকাশ বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর রেডি হয়ে নিচে চলে আসে ক্লাসে যাওয়ার জন্য। চটপট নাস্তা খেয়ে বাসা থেকে গাড়ি নিয়ে রওনা হয় ক্লাসের জন্য। ভার্সিটিতে পৌঁছে আড্ডা দেওয়ার স্থানে চলে যায়। আকাশ এবং তার বন্ধুরা প্রায় এমন করে, ক্লাস না করে বাইরে বসে বসে আড্ডা দেয়। এটা তাদের শেষ বছর, তাদেরকে কেউ কিছু বলার মতো নেই। ইচ্ছে মতো যা খুশি করতে পারে। এখনো ক্লাস শুরু হয়নি, অনেক স্টুডেন্ট এখনো ক্লাসের বাইরে। মিনিট পাঁচেক আরো সময় আছে। আকাশ বন্ধুদের সাথে কথা বলছিল, এমন সময় এমিরকে সে তার ভার্সিটিতে দেখতে পায়। আকাশ এমিরকে তার ভার্সিটিতে দেখে অনেকটা অবাক হয়। আকাশ এমিরের দিকে দূর থেকে তাকিয়ে আছে। অনার্সের কিছু ছেলে এমিরকে তাদের কাছে ডেকে নিয়ে র্যাগিং করার জন্য। আকাশ বিষয়টা দেখা মাত্রই অন্য ক্লাসের একটা ছেলেকে পাঠায় তাদেরকে বলার জন্য, যাতে তারা এমিরকে র্যাগিং না দেয়। ছেলেগুলো সেই ছেলেটার কথা শোনে না, উল্টো ছেলেটাকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং র্যাগিং দিতে করে এমিরকে। আকাশ দূর থেকে তাকিয়ে তাকিয়ে সব দেখছিল। ছেলেগুলোর কাণ্ড দেখে আকাশ আড্ডা ছেড়ে এমিরের কাছে এগিয়ে যায়। ছেলেগুলো আকাশে দেখে জার্নিং করা বাদ দিয়ে চুপচাপ হয়ে যায়। আকাশ তাদের কাছে প্রশ্ন করে, রে এখন সব কটা সাজু সাজুলি কেন? একটু আগে যে আমি ছেলে পাঠিয়েছি তাকে র্যাগিং দিতে না করার জন্য, তখন কেন কথা শুনলি না? উল্টো সেই ছেলেটাকে কেন থাপ্পড় মারলি? আকাশের কথায় প্রশ্ন উত্তরে রাকিব নামক একটা ছেলে, যে কিনা জার্কিন দেওয়া ছেলেগুলোর মধ্যে হতে বন্ধুদের ভেতরে একটু বেশি ভূমিকা পালন করে, সবকিছু নিয়ে সে বলে ওঠে, ভাই, আমরা জানতাম না আপনি সেই ছেলেটাকে পাঠিয়েছেন। সেই ছেলেটা আপনার কথা আমাদেরকে বলেনি। সে জাস্ট বলেছে তাকে একজন পাঠিয়েছে আমাদেরকে বলার জন্য এই মেয়েটাকে র্যাগিং না দিতে। আমরা তাকে জিজ্ঞেস করেছি কে তাকে পাঠিয়েছে, কিন্তু তাকে কে পাঠিয়েছে সে তার নাম জানে না। তাই ভাই আমরা এমন করেছি। না, হয়তো আপনার কথা শুনলে আমরা কেন, পুরো কলেজের কারোরই এই সাধ্য নেই কাউকে র্যাগিং দেওয়ার। ভাই আমাদের ভুল হয়ে গেছে। সেই ছেলেটা নতুন হয়তো, তাই সে আমায় ভালো করে চেনে না। আচ্ছা শোন, এই মেয়েকে নেক্সট টাইম আর কখনো র্যাগিং দেওয়ার কথা মাথায়ও আনবি না, আর না কাউকে তার উপরে র্যাগিং করতে দিবি। আমি কিন্তু পায়ের নলায় একেবারে ভেঙে ফেলবো। তাকে র্যাগিং দেওয়া তো দূরের কথা, তার দিকে কেউ চোখ তুলেও তাকালেও। ভাই আমরা জানতাম না বিধায় আমাদের ভুল হয়ে গেছে। তবে আগামীতে আর কখনো আমাদের এই একই রকম ভুল হবে না, আর না কাউকে এই ভুল করতে দেব। মনে থাকে যেন কথাটা। যা এবার সব কটা নিজেদের ক্লাসে যা, ক্লাসের সময় হয়ে এসেছে। ঠিক আছে ভাই। সবাই চলে যায়। এমির দাঁড়িয়ে আছে। আকাশ এমিরের কাছে প্রশ্ন করে, ঠিক আছে ভাই। তুমি এখানে কি করছো? আগে যেখানে ছিলাম সেখানে কিছু ঝামেলা হচ্ছিল, প্লাস ব্যক্তিগত একটা কারণে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। ও আচ্ছা। আপনি এই বিদ্যালয়তেই পড়েন? আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ি। কোন ক্লাসে? মাস্টার্স করছি ইংলিশে। ও আচ্ছা, আমার ক্লাসটা কোন দিকে আমার কি একটু বলতে পারবেন? ওই যে তোমার ক্লাস। ধন্যবাদ। আচ্ছা, আমি এবার যাই তাহলে। যাও, তবে শোনো, কোনো সমস্যা হলে আমায় বলিও, কেমন? আচ্ছা। এমির কথাবার্তা শেষ করে চলে যায়। আকাশ পিছন থেকে এমিরের দিকে তাকিয়ে আছে। মেয়েটার দিকে তাকাতেই আকাশের মনের মধ্যে কেমন যেন একটা অনুভব হয়। গতকাল একবার হয়েছে, আজ একটু আগে কথা বলার সময় বুকের ভেতরে কেমন যেন করছিল। মনে হয় যেন এমিরকে ঘন্টার পর ঘন্টা সামনে বসিয়ে রেখে দেখলেও আকাশের ক্লান্তি লাগবে না। তার উপরে এমিরের চুপচাপ স্বভাবটা আকাশের বেশ পছন্দ হয়েছে। মনের মধ্যে এই প্রথম ঘন্টা বেজেছে কোনো মেয়েকে নিয়ে আকাশের। কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পুনরায় বন্ধুদের কাছে চলে আসে। পুরো ক্লাসের সময়টা ভার্সিটির মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটায়। ভার্সিটি ছুটে আসে। আকাশ মনে মনে ভাবে, বাসায় যাওয়ার আগে একবার এমিরের সাথে দেখা হলে ব্যাপারটা মন্দ হয় না। আকাশ এমিরকে নিয়ে ভাবতে না ভাবতেই এমির নিজেই আকাশের নিকটে আসে। এমিরের চেহারাটা মলিন হয়ে আছে। আকাশ এমিরকে দেখে শুরুতে খুশি হলেও পরবর্তীতে তার মলিন চেহারা দেখে আকাশের মনে দাগ কাটে। আকাশ কোনো কিছু না বলে শুরুতে এমিরকে জিজ্ঞেস করে, তোমার চেহারা মলিন হয়ে আছে কেন? কি হয়েছে এমের?
ক্লাসের মধ্যে একজন ছেলে আমাকে বারবার ইশারা দিচ্ছিল। আমি শুরুতে তেমন একটা তোয়াক্কা করিনি। পরবর্তীতে কেউ না দেখে মতো সে আমার দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। আমি কাগজটা খুলে দেখি সে আমায় প্রেমের প্রস্তাব পাঠিয়েছে। আমি তাও বেশি একটা ভ্রুক্ষেপ করিনি, চুপচাপ ক্লাস করে নিজের মতন বেরিয়ে গিয়েছি। কিন্তু একটু আগে সে আমার পথ আটকে আমার বলে সে আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। আমি তাকে বারণ করে বলেছি এইসব আমার পছন্দ না। পরবর্তীতে সে আমায় বলে তার বাবা এই ভার্সিটির একজন শিক্ষক। আমি যদি তার সাথে রিলেশন না করি তাহলে নাকি সে তার বাবার সাহায্যে আমার রেজাল্ট খারাপ করাবে। এমিরের কথা শুনে আকাশের মাথায় আগুন ধরে যায়। চোখ মুখ মুহূর্তের মধ্যেই রাগে লাল হয়ে গেছে। আকাশের সাথে আকাশের বন্ধু বান্ধবরা ছিল, তারাও এমিরকে কথাবার্তা শুনেছে। কথাবার্তা শেষ হওয়ার পর তারা আকাশের চেহারার দিকে তাকিয়ে দেখে আকাশের চেহারার রং পাল্টে গেছে। সাথে সাথেই আকাশের বন্ধু বান্ধবরা বুঝতে পেরে যায় কিছু সময়ের মধ্যেই ভার্সিটিতে বিশাল বড় এক ঘূর্ণিঝড় উঠবে। তবে এর ভয়াবহতা কেমন হবে তা সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। একমাত্র আকাশ নিজেই ভালো জানে সামনে কি হতে চলেছে। নিজেরা কন্ট্রোল করতে না পারে কিছুটা উচ্চস্বরে তার বন্ধু বান্ধবের বিষয় করে সিয়ামকে ডেকে বলে, সিয়াম, আমিরকে যে উল্টা সিধা বলেছে ছেলেটাকে চিনিস তাকে তুই? আকাশ, আমার মতে আলাদিন স্যারের ছেলে ইমরান হবে সে। এছাড়া আমাদের জানা মতে ভার্সিটিতে আর কোনো শিক্ষকের ছেলে পড়ে না। খবর লাগা জলদি, ওর সাহস কতটা বেড়েছে সেটাই আজকে দেখবো। বাবার বাহাদুরি আজ বের করছি ওর। ঠিক আছে, একটু ওয়েট কর। সিয়াম আকাশকে অপেক্ষা করতে বলে ইমরান সম্পর্কে খবর নিতে চলে যায়। কিছু সময় পর খবর নিয়ে পুনরায় আকাশের কাছে ফিরে এসে বলে, আকাশ, আমি যার কথা বলেছিলাম সেই ইমরান ছেলেটাই এমন করেছে। ইমরান এমিরের সাথে একই ক্লাসে পড়ে। ইমরান ছাড়া কলেজে আর কোনো শিক্ষকের ছেলে পড়ালেখা করে না। মেয়ে রয়েছে 3জন, কিন্তু ছেলেদের মধ্যে সে একাই। চল তো সবাই, আজ বহুদিন হয়েছে হাত চালাই না কলেজে, আজ একটু হাত চালাবো। আকাশ, কি করতে চাচ্ছিস তুই? সিয়াম, তুই ভালো করে জানিস আমি কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না। আর তুই আমার সাথে এত বছর চলাফেরা করেও বুঝতে পারছিস না কি করতে চাচ্ছি। দেখ আকাশ, আমি জানি তোর কাছে কৈফিয়ত চাওয়াটা তোর পছন্দ না, কিন্তু আমি তোকে প্রশ্ন করেছি অন্য একটা কারণে। আমি ভালো করে জানি সেই ছেলের 12টা বাজাবি তুই। তবে আমার মতে আমরা না গিয়ে যে কাউকে বললে সেই ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়ে বেশ খাতির যত্ন করবে। কেন, স্যারের ছেলে বলেই ভয় পাচ্ছিস নাকি? আর এমন কিছুই হবে না। তাহলে আমার সাথে গেলে চল, না হলে হয়তো এখানে দাঁড়িয়ে থাক। আরে যাবো না মানে কি বলছিস? আমরা যাবো না সেটা কি করে হয় নাকি? এই চল সবাই। সিয়াম এবং বাকি বন্ধু বান্ধব সবাই যাওয়ার জন্য প্রস্তুত। আকাশ এমিরকে ইশারা করে বলে তার সঙ্গে যেতে, কিন্তু এমির কিছুটা নার্ভাস হয়ে যায়। ইশারায় আকাশকে বলে সে যেতে যাচ্ছে না, ভয় লাগছে তার। আকাশ এমিরের অসমিতিকে কোনো রকম তোয়াক্কা না করে খপ করে এমিরের হাতটা চেপে ধরে, এরপর নিজের সঙ্গে নিয়ে যায়। আকাশ বন্ধু বান্ধব নিয়ে ইমরানকে খুঁজতে থাকে, কিন্তু ইমরানের দেখা মেলে না। অনেক কটা ছোট ভাইকেও ইমরানের খোঁজে লাগিয়ে দিয়েছে, কিন্তু তারাও ইমরানের খোঁজ পায় না। ইমরান হয়তো ভার্সিটির ছুটি হয় বাড়ি চলে গেছে, না হয়তো কলেজের বাইরে কোথাও আছে। কিছু সময় খোঁজাখুঁজি করে ইমরানের সন্ধান না পাওয়ায় আকাশ খোঁজ বন্ধ করে দেয়। সবাই ভাবে ইমরানকে যেহেতু আজ পাওয়াই যায়নি, তাহলে কাল বোঝাপড়া করবে আকাশ ইমরানের সাথে। কিন্তু আকাশের ভিতরে চলছে অন্য পরিকল্পনা। সবাইকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে সে একা কোথায় যেন যায়। কিছু সময় পর আকাশ ইমরানের বাবা আলাউদ্দিন স্যার, যিনি এই ভার্সিটির শিক্ষক, তিনাকে জোরপূর্বক সবার সামনে ধরে আনে। কান টানলে মাথা আসে, আকাশ এই শব্দটাই বিশ্বাসী। ছেলেকে না পেয়ে সোজা স্যারকে শিক্ষক কক্ষ থেকে ধরে নিয়ে এসেছে। আকাশের কাণ্ড দেখে সবাই অবাক। সিয়াম এবং বাকিরা ভেবেছিল ইমরানকে যেহেতু খুঁজে পায়নি আজকে, তাহলে হয়তো কাল বোঝাপড়া করবে আকাশ। তবে আকাশ যে ছেলের বদলেই বাবাকেই ধরে নিয়ে চলে আসবে তা কারোর পরিকল্পনায় ছিল না। অবশ্য আকাশের রাগ সম্পর্কে সবাই অবগত। আকাশের জন্য এসব অস্বাভাবিক কিছু নয়। এমির আকাশের কাণ্ড দেখে ভয় শেষ। আকাশ বিষয়টাকে এত বড় পর্যায়ে নিয়ে চলে যাবে তা এমিরের কল্পনাতেও ছিল না। অবশ্য থাকবেই বা কিভাবে, আকাশকে চিনে সবেমাত্র 2 দিন হলো।
এখন নিজেই আফসোস করছে কেন সে আকাশকে ওই ঘটনা বলল। না হয়তো কখনো ঘটনা এত বড় হতো না। সামনে কি যে হতে চলেছে কে জানে। এমির আতঙ্ক নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আর আকাশ আলাউদ্দিন স্যারকে শিক্ষক কক্ষ থেকে ধরে এনে সবার সামনে দাঁড় করানোর পর বলে, আপনার ছেলে ইমরানকে ফোন করে এখানে আসতে বলেন, না হয়তো আপনি যে শিক্ষক সেই বিষয়টা আমি ভুলে যাব। ভুল করেছে আপনার ছেলে, কিন্তু শাস্তি পাবেন আপনি। আকাশের কথা শুনে সবাই তাজ্জব হয়ে গেছে। অনেক স্টুডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আকাশ ইমরানের বাবাকে শিক্ষক কক্ষ থেকে ধরে আনার সময় সেখানে উপস্থিত আরও অনেক শিক্ষক ছিল। তারাও ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। আকাশকে কিছু বলার মতো কারোর সাহসে কুলাচ্ছে না। না শিক্ষকরা আকাশকে কিছু বলছে, না ইমরানের বাবা কিছু বলছে। বাকি ঘটনাস্থলে উপস্থিত স্টুডেন্টরাও ভুলেও সে সাহস করবে না। আকাশের কথা মতন আলাউদ্দিন স্যার ইমরানকে ফোন করে ভার্সিটিতে আসতে বলে। ইমরান তার ওই ক্লাসে কিছু বন্ধু বান্ধব নিয়ে ভার্সিটির বাইরে কোথাও যেন আড্ডা দিতে গিয়েছিল। বাবার ফোন পেয়ে আড্ডা ফেলে ভার্সিটিতে ফিরে আসে। ভার্সিটিতে ফিরে এসে মানুষজনকে জড়সড় অবস্থা দেখে ধারণা করে কিছু একটা হয়েছে। তবে তার করা বাজে আচরণের জন্যই যে এত মানুষ জড়ো হয়েছে সেটা তার ধারণাও নেই। ঘটনাস্থলে এগিয়ে যেতেই দেখে আকাশ তার বাবাকে এক প্রকার চিমনি করে একটা জায়গায় বসিয়ে রেখেছে। ইমরান কিছু বুঝে ওঠার আগে আকাশের নজর পড়ে তার উপরে। আকাশ ইমরানকে দেখা মাত্রই তার কাছে তেড়ে এসে তার শার্টের কলার ধরে তাকে টানতে টানতে সকলের মধ্যখানে নিয়ে গিয়ে মারতে আরম্ভ করে। ইমরানের বাবা তার ছেলেকে মার খেতে দেখে বাধা দেওয়ার চেষ্টা করে আকাশকে। যতই হোক তিনি একজন পিতা। নিজের ছেলেকে মারলে কোনো পিতাই বসে থাকবে না। নিজের ছেলেকে মারলে কোনো পিতাই বসে থাকবে না। নিজের ছেলেকে মার খেতে দেখে আকাশের কাছে এগিয়ে যায় তাকে আটকাতে। কিন্তু তখনই আকাশ ইমরানের বাবাকে বলে, নিজের সম্মান যদি ঠিকঠাক বজায় রাখতে চান, তাহলে যেখান থেকে উঠে এসেছেন সেখানে গিয়ে বসেন। না হয়তো আপনার ছেলের সাথে সাথে আপনার অবস্থাও খারাপ করে দেবো। তখন কিন্তু ছেলের সাথে সাথে আপনার মান সম্মানও ধুলোয় মিশে যাবে। আপনার ছেলের জন্য এটাই প্রাপ্য। তার ক্লাসের এক মেয়েকে প্রপোজ করায় সে রাজি না হওয়ায় তাকে আপনার ছেলে বলে তার বাবাই কলেজের শিক্ষক, সে তার বাবার সাহায্যে সেই মেয়ের পরীক্ষার রেজাল্ট খারাপ করাবে। আকাশের কথা শুনে ইমরানের বাবা আর সাহস করে না ছেলেকে বাঁচানোর জন্য, কারণ ছেলে অলরেডি নাক কাটিয়ে বসে আছে। আকাশ ইমরানকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। ইমরান আকাশকে বারবার অনুরোধ করছে তাকে না মারার জন্য। শেষমেশ আকাশ ইমরানের অনুরোধ শোনে, তবে একটা শর্ত দিয়ে বলে, এবারের মতন ছেড়ে দিলাম, যা গিয়ে আমিরের থেকে ক্ষমা চেয়ে আয়। ভবিষ্যতে আর কখনো এমন করতে দেখলে পা ভেঙে হাতে ধরে দেব, সাথে তোর বাবার মান ইজ্জত একদম ডুবিয়ে দেব। ভাই, আমার ভুল হয়ে গেছে। এই ভুল আমি আর কোনোদিনও করব না। মনে থাকে যেন। যা এবার গিয়ে মাপ চেয়ে আয়। আর সবাই একটা কথা শুনে রাখেন, এই মেয়েকে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করবেন না। কারো কোনো উল্টাপাল্টা কিছু যদি কানে আসে, সেদিন মনে করবেন এই ভার্সিটিতে তার শেষ দিন, এবং সোজা সে ভার্সিটি থেকে হসপিটালে যাবে। কেউ কোনো কথা বলে না। ইমরান আকাশের কথা মেনে নিয়ে এমিরের কাছে ক্ষমা চায়। পরিশেষে যে যার মতো চলে যায়। আকাশ এমিরকে সাথে করে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। এমির সেই শুরু থেকে চুপচাপ ছিল। গাড়ি ছাড়ার পূর্বে মুহূর্তে সে বলে, ছোট একটা বিষয় কতটা কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। তবে যাই হোক, ধন্যবাদ আমাকে এইভাবে প্রোটেক্ট করার জন্য। আকাশ প্রত্যুত্তরে উল্টা বলে। এমিরের গাড়ি ছেড়ে দেয়। এমির চলে যায়। মেয়েটাকে নিয়ে আকাশের মনে কেমন যে ফিলিংস কাজ করছে আকাশ ঠিকঠাক বুঝেই উঠতে পারছে না। তার শুধু এটাই হচ্ছে, হয় এমির সব সময় তার চোখের সামনে দেখতে, মেয়েটার দিকে তাকালে তার আর নজর ফেরাতেই ইচ্ছে হয় না। কার কাছে এমিরকে কেমন লাগে সেটা সে জানে না, তবে আকাশের কাছে এমিরকে অদ্ভুত রকমের সুন্দরী মনে হয়। কত সুন্দর সুন্দর মেয়ের প্রস্তাব আকাশ ঠুকরেছে, কিন্তু এই মেয়ের মায়ায় আকাশ নিজেই ডুবে গেছে। এমিরের গাড়ির দিকে তাকিয়ে থেকে তাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে আকাশ। কিছু সময় পর এমিরের গাড়িটা চোখের আড়াল হয়ে ভাবনার অবসান ঘটিয়ে বন্ধুদের কাছে চলে যায়। কিছুক্ষণ বন্ধুদের সাথে কাটিয়ে পরবর্তীতে গাড়ি নিয়ে বাসা চলে যায়। আকাশ বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই কথার আগমন ঘটে। কথা হচ্ছে আকাশের একমাত্র কলিজার টুকরো ছোট বোন। কথা আকাশের রুমে প্রবেশ করে বলে, ভাইয়া, কাজটা তুমি একদমই ঠিক করনি।
কেন রে কথা, কি করছি আমি? আমার রুমে গিয়ে দেখে আসো, তারপর নিজেই বুঝতে পারবে কি করেছো তুমি। আকাশ বিছানা ছেড়ে উঠে কথার রুমের দিকে যায়। আকাশের রুমের ভেতরে প্রবেশ করতে হয় না, দরজার সামনে পৌঁছে রুমের ভেতরে কিছু একটা দেখে অসম্ভব রকমের চমকে ওঠে। আফরা বাচ্চাদের মতন হাঁ করে টিভিতে কার্টুন দেখছে, কিন্তু তার গালের চোয়াল বিভৎস রকমের ফুলে আছে। আফরাকে দেখে মোটেও চেনা যাচ্ছে না যে এটা আফরা। মুখের আকৃতি বেশ ভয়ানক রূপ ধারণ করেছে। আফরার এই অবস্থা দেখে আকাশ পুরো হতভম্ব হয়ে যায়। যেই মেয়েটাকে সে সকালবেলায় নির্দয়ভাবে মেরেছে, সেই মেয়েটার জন্যই এখন তার মনে কষ্টের ঢল নেমেছে। দরজা থেকে করুণ দৃষ্টিতে আফরার দিকে এক নজরে তাকিয়েছে আকাশ। প্রচণ্ড অনুশোচনা হচ্ছে এখন তার আফরাকে নিয়ে মারার জন্য। মনে মনে বলছে এমনটা করা তার মোটেও উচিত হয়নি। এমন সময় পেছন থেকে কথা আকাশকে হালকা করে নাড়িয়ে বলে, কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? না মানে এমনি। ও আচ্ছা ভাইয়া, আফরাকে এভাবে মারাটা কি তোমার বেশি প্রয়োজন ছিল? সবেমাত্র আজ সকালে সে আমাদের বাড়িতে এসেছে, তারই মধ্যে তুমি তার মুখের এই অবস্থা করে দিয়েছো। কথা, একদম বড়দের মতন কথাবার্তা বলবি না। তুই ভালো করে জানিস আমার কাছে কেউ যদি কোনো কৈফিয়ত চায় তাতে আমার চরম রাগ ওঠে। ও আমার মনে ছিল না, তবে আমি প্রশ্ন করেছি কারণ আমার খারাপ লাগছে ওর জন্য অনেক। আমি তাকে অকারণে মারিনি, সে দোষ করছে বলেই মার খেয়েছে। হয়তো এটা বলতে পারিস আমার মায়ের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। ভাইয়া আমি জানি সে কি দোষ করেছে, তবে শোনো, সে তোমাকে পছন্দ করে, তুমি তাকে গ্রহণ করে নিলে সমস্যাটা কোথায়? কথা, এবার কিন্তু তুইও আমার হাতে মার খাবি। আমি কিন্তু তোকে অলরেডি এতবার বারণ করছি বড়দের মতন কথাবার্তা না বলতে। তুই দ্বিতীয়বার আবার কোন সাহসে ওর বিষয় নিয়ে ওকালতি করছিস আমার কাছে? সরি ভাইয়া। আকাশ যেন কথাবার্তা না বলেই নিজের রুমে চলে আসে। কথা মন খারাপ করে রুমে চলে যায়। কথার কথাবার্তা শুনে আকাশের চরম রাগ উঠে গেছে। কথা যদিও আকাশের খুব আদরের ছোট বোন, কথা আজ অব্দি আকাশের কাছে যা চেয়েছে আকাশ তাই তাকে এনে দিয়েছে। কথার কোনো আবদার বা বায়না আকাশ আজ অব্দি অপূর্ণ রাখেনি। এই তো কিছুদিন আগে পুরাতন ফোনটা পাল্টে দিতে বলায় আকাশ কথাকে OnePlus ফোন কিনে দিয়েছে। এছাড়া আকাশ কখনো কথার সাথে রাগারাগি করে না, কিন্তু বর্তমানে কেন জানি কথার কথাবার্তা শুনে আকাশের অনেক রাগ উঠেছিল। তাই সে কথাকে ধমক দিয়ে রুমে চলে এসেছে। রুমে সে বিছানায় শরীর এলিয়ে শুয়ে আছে। এখনো তার রাগ কমেনি। বেশ কিছু সময় পর রাগের মাত্রা কমে আসে। রাগ কমতে আফরার কথা মনে পড়ে তার। বেশ খারাপ লাগা কাজ করছে তার আবার মেয়েটার জন্য। মনে মনে ঠিক করে আফরাকে নিয়ে একটু দেখে আসবে কথার রুম থেকে, কিন্তু সে দোটানায় পড়ে যায়। প্রথমত আফরাকে মারার কারণে কেমন যেন লজ্জা লাগছে। দ্বিতীয়ত একটু আগে সে রেগে গিয়ে কথাকে ধমক দিয়েছে। এখন সে কথার রুমে যাবে কি করে, সেটা নিয়ে মনের মধ্যে সংশয় কাজ করছে। কঠিন এক বিপাকের মধ্যে পড়েছে আকাশ। না পারছে চুপ করে বসে থাকতে, না পারছে সংশয় মিটিয়ে আফরাকে গিয়ে দেখে আসতে। এইভাবে দোটানা নিয়ে সে ঘন্টা খানিক কাটিয়ে দেয়। 1 ঘন্টা পর ফাইনাল সিদ্ধান্তে আসে সে কথার রুমে গিয়ে আফরাকে দেখে আসবে বা তার সাথে কথাবার্তা বলবে। লজ্জা ফেলে তার চলবে না। সে তাদের দুজনেরই বড়। শাসন ভালোবাসা দুটোই করার তার অধিকার আছে। ইগোটাকে সাইডে রেখে বিছানা ছেড়ে উঠে কথার রুমে যায়। মনের মধ্যে খসমস করছে কিভাবে সে আফরার সাথে কথা বলবে, তাও আবার কথার সামনে। ওয়ার্ড একটা পরিস্থিতির মধ্যে পড়েছে সে। আকাশ যাই করুক নিজেকে কখনো ছোট করতে প্রস্তুত না, কিন্তু আজকের জানি তার নিয়মের উল্টো করছে। মনের মধ্যে হাজার রকমের আপত্তি কাজ করার পরেও সে সেসবে পরোয়া না করে কথার রুমে চলে যায়। কিন্তু রুমে গিয়ে দেখে দুজনেই ঘুমিয়ে আছে। মনের খচখচ কিছুটা কমে দুজনকে ঘুমোতে দেখে, কিন্তু এখন সে কথা বলবে কিভাবে আফরার সাথে? আফরা তো ঘুমিয়ে আছে। আফরার দিকে তাকিয়ে থেকে 1-2 মিনিট কিছু একটা চিন্তা করে সোজা আফরার কাছে চলে যায় তাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য। না হয়তো মনের মধ্যে থাকা অনুশোচনা তাকে শান্তিতে থাকতে দেবে না। আফরার কাছে গিয়ে হাত দিয়ে নাড়িয়ে আফরাকে ডাকে। একবার নাড়া দিয়ে ডাকতেই আফরা ঘুম থেকে উঠে যায়, কিন্তু ওঠা মাত্রই সে আকাশের দিকে চমকে ওঠে।
আকাশও অপ্রস্তুত ছিল। আফরা আকাশকে দেখে কোনো প্রকার শব্দ করলেও সে তার মুখ চেপে ধরবে, তবে এমনটা আকাশের আর হতে হয়নি। আফরা ঘুম থেকে উঠে আকাশকে দেখে আশ্চর্য হয়েছে ঠিক, কিন্তু সে কোনো প্রকার সাড়া শব্দ করেনি। আকাশ আপনাকে ঘুম থেকে উঠানোর পর কথার ঘুম ভেঙে না যায় মতন সতর্কতার সাথে কথা বলে। চল ছাদে যাবো, তুই ছাদে আয়, আমি ছাদে যাচ্ছি। আকাশের কথা শুনে আফরা বেশ আশ্চর্য হয়, তবে সেটা সে বুঝতে দেয় না। চুপচাপ আকাশের কথা মতন বিছানা থেকে উঠে ছাদে যায়। দুজনেই চুপচাপ ছাদে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। যেই আকাশ কোনো কিছুর তোয়াক্কা করে না, সেই আকাশের মুখে এমন কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আকাশ আফরাকে কিছু না বলায় আফরা নিজে আকাশকে বলে, আপনি আমি ছাদে কেন নিয়ে এসেছেন? কেন, কোনো সমস্যা তোর ছাদে আসতে? না, মানে এই দুপুরবেলায় কড়া রোদে দাঁড়িয়ে থাকতে কেমন যেন ভালো লাগছে না। আফরা কথাটা শুনে আকাশ আফরার হাত ধরে বলে, আমার তো ভালো লাগছে তোর সাথে ছাদে দাঁড়িয়ে থাকতে, আর তুই আমাকে আপনি করে কেন বলছিস? না মানে ইচ্ছে হলো তাই। ও, আকাশ কোনো কথাবার্তা না বলে চুপচাপ আফরার হাত ধরে দাঁড়িয়ে আছে। আধ ঘন্টার উপরে দুজনেই চুপচাপ একইভাবে দাঁড়িয়ে আছে। আফরা পরবর্তীতে আর কোনো প্রকার আপত্তি করেনি। আধ ঘন্টা পর আকাশ আফরাকে বলে, আচ্ছা তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না আমি তোকে মারায়? অবশ্য পাওয়ারই কথা, আমি কতটা নির্বোধ, তোকে মেরে আবার তোর কাছে প্রশ্ন করছি কষ্ট পেয়েছিস কিনা, তাই না? ছোটরা ভুল করলে বড়রা শাসন করবে। আমি ভুল করেছি, তুমি সেটার জন্য আমায় শাসন করেছো। আমি কষ্ট পাই আর যাই পাই, ভুল তো ভুল, তাই না? আর মানুষ ভুল করলে শাস্তিটা তার প্রাপ্য। হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না। আচ্ছা শোন, রাতে তুই যাবি আমার সাথে। কোথায়? তোকে নিয়ে বাইকে করে ঘুরতে যাব, যাবি তুই আমার সাথে? আচ্ছা। আকাশ আফরার জবাব শুনে আফরাকে কাছে টেনে কপালে একটা চুমুকে দেয়। আকাশ কি করছে তার কোনো কিছুই মাথায় নেই। আফরা তাকে জড়িয়ে ধরার কারণে সকালবেলা সে আফরাকে মেরেছে, কিন্তু এখন সে নিজেই আফরার কপালে চুমু বসিয়ে দিয়েছে। আকাশ আফরার কপালে চুমু বসিয়ে দেওয়ার পর আফরাকে বলে, আচ্ছা রেডি হয়ে থাকিস, আমি তোকে সন্ধ্যার পর যে কোনো এক সময় করে বাইরে নিয়ে যাব। আফরার ভিতরে কেমন যে লাগছে আফরা তা বলে বোঝাতে পারবে না। বেচারি মেয়েটা এক ডাকে উঠে যাওয়ার কারণ হচ্ছে মুখের ব্যথার কারণে সে ঘুমাতে পারছিল না ঠিকভাবে। তবে আকাশের আচরণে সে নিজের খারাপ লাগাটা সাময়িকের জন্য ভুলেই গিয়েছে। দুজনে ছাদ থেকে নিচে চলে আসে। নিচে নেমে আফরা কথার রুমে চলে যায়, আর আকাশ নিজের রুমে চলে আসে। মাগরিবের কিছু সময় পর আকাশ রেডি হচ্ছে আফরাকে নিয়ে ঘুরতে বের হওয়ার জন্য। এমন সময় কথা রুমে এসে আকাশকে বলে, ধন্যবাদ ভাইয়া, আফরার মনটা ভালো করার জন্য। তবে তোমার বকা খেয়ে আমিও তো মন খারাপ করে বসে আছি। তুমি একা আফরাকে ঘুরতে নিয়ে যাচ্ছ, আমায় নিবে না সঙ্গে? তুই আমাদের সাথে গেলে গিয়ে রেডি হ। না ভাইয়া, আমি মজা করেছি। আমি কারো মাঝে বাম হাত হতে চাই না। তুমি আজ আফরাকে সঙ্গে নিয়ে ঘুরে এসো। মেয়েটার মন অনেক খারাপ ছিল সকাল থেকে। কাল না হয় আবার আমাকে আর আফরাকে ঘুরতে নিয়ে যাও। আজ আফরাকে একাই নিয়ে যাও। কথা তুই সব মন খারাপ করে বলছিস, আমি কি বুঝি না? না ভাইয়া, এমন কিছু না। আমি যাওয়ার হলে তোমার কাছে বায়না করতাম। তুমি আজ আফরাকে নিয়ে যাও, আর আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসো, এতে আমার হবে। আচ্ছা ঠিক আছে। আর তুমি জলদি এসো, আফরা রেডি হয়ে বসে আছে। আচ্ছা তুই যা, আমি আসছি। কথা চলে যায়। আকাশ গায়ে পারফিউম মেখে কথার রুমে গিয়ে আফরাকে সঙ্গে নিয়ে বাইক করে বের হয়। আফরা বাইকের সিট ধরে কোনো মতে বসে আছে। সচরাচর মেয়েরা বাইকে বসলে সামনের মানুষটাকে সাপোর্ট হিসেবে ধরে বসতে হয়, কিন্তু আফরার এই সাহস দেখিয়ে পুনরায় আর মার খেতে চায় না। অলরেডি সকালবেলায় একবার মার খেয়েছে। আফরা ভয় আকাশের গায়ে হাত দেয় না, কিন্তু এমন সময় আকাশ নিজে আফরাকে বলে, আফরা আমায় ভালো করেই ধরে বস, না হয়তো বাইক থেকে পড়ে আরেক ঝামেলা বাঁধাবি। শক্ত করে দুহাত দিয়ে আমায় ধরে বস। আকাশ নিচ থেকে বলায় আফরা আকাশের দু হাত দিয়ে জড়িয়ে ধরে বসেছে। দুজনের গন্তব্য এখন বাণিজ্য মেলা। শহরে বাণিজ্য মেলা বসেছে। আকাশ আফরাকে সঙ্গে নিয়ে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছে।
বাণিজ্য মেলায় গিয়ে সেখান থেকে আফরার পছন্দের অনেক কয়েকটা জিনিস আকাশ আফরাকে কিনে দেয়। এরপর আফরাকে আইসক্রিম এবং ফুচকা কিনে খাওয়ায়। আফরার বেশ আনন্দ লাগছে তার পছন্দের মানুষটাকে এভাবে প্রায়োরিটি দেওয়ায়। রাত বাজে 10টা। কয়েকটা সময় ছাড়া বাকি সব সময় আকাশ আফরার হাত ধরেছিল। মেলায় ঘোরাফেরা করে এবার তাদের চলে আসার পালা। তবে আসার পূর্বে আকাশ আফরাকে বাইকের উপরে বসতে বলে আর সে তার সামনে দাঁড়িয়ে বলে, তুই আমাকে ভালোবাসিস তাই না? হুম। যদি ভালোবাসিস তাহলে আমি কিছু বললে সেটা রাখতে পারবি? পারবো। দেখ, ভালোবাসিস ঠিক আছে, কিন্তু তোর আগে নিজের ক্যারিয়ারটাকে গোছাতে হবে। তুই আমাকে পেয়ে গেলেই কি তোর জীবনের সমস্ত মাইলস্টোন বা সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে? না। তাহলে আগে পড়ালেখার উপরে ফোকাস কর। যদি কপালে এমনটা লেখা থাকে আমি তোর হব, তাহলে আমি তোরই হব। তুই ছাড়া আমাকে আর কেউ নিজের করতে পারবে না। তবে এখন আপাতত তোকে সব বাদ দিয়ে আগে মনে দিয়ে পড়াশোনা করতে হবে, তারপর দুজনের বন্ডিংটা বেশ ভালো জমবে। ঠিক আছে, আমি এখন থেকে মন দিয়ে লেখাপড়া করব। এই তো গুড, চল এবার বাড়ি চল। আকাশ আপনাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি পৌঁছে একটু আগে কথার জন্য একটা দোকান থেকে আইসক্রিম কিনে তারপর বাড়িতে আয়। সে মেলা থেকে আইসক্রিম কিনে নিয়ে যেতে পারত, কিন্তু সকলেই তো জানেন ফ্রিজের বাইরে আইসক্রিম কতটা সময় জীবিত থাকে। তাই সে বুদ্ধি খাটিয়ে এলাকার দোকান থেকে আইসক্রিম কিনেছে। বাসায় পৌঁছে যে যার মতন রুমে চলে যায়। 8 ঘন্টা পর সবাই একসাথে খেতে বসেছে। খাওয়া দাওয়া করে শেষ করে আকাশ আফরাকে রাতের ওষুধ খেতে বলে রুমে চলে যায়। আকাশ সকালবেলায় আফরাকে মেরে চলে যাওয়ার পর আফরার কন্ডিশন খারাপ দেখতে আকাশের মা সালমা বেগম আফরাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। আকাশ ডক্টরের দেওয়া সেই ওষুধ খেতে বলে রুমে চলে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে অবশেষে মেয়েটাকে সব বোঝাতে পেরেছে। তাকে সে সকালবেলায় না মেরে এইভাবে বোঝালেও পারত। যাই হোক, পরিশেষে বুঝেছে এটাই আসল ব্যাপার। আকাশ আসলে এত সব কিছু করেছে তাকে শান্তভাবে বুঝিয়ে সবটা ঠিক করার জন্য। আফরার যদি ওই রকম বয়স হতো তাহলে একটা বিষয় ছিল, কিন্তু আফরা এখন ছোট, কথার বয়সী সে। তাই সে আফরাকে এবার কৌশলে সবটা বোঝাবে। আকাশ রাতের বেলার ব্যাপারগুলো নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভার্সিটির দিকে এমিরের জন্য অপেক্ষা করছে। এমন সময় আকাশ লক্ষ্য করে এমিরকে অন্য একটা ছেলে বাইক করে ভার্সিটিতে এনে নামিয়ে দিয়েছে। এমিরকে অন্য ছেলের সাথে বাইকে করে ভার্সিটিতে আসতে দেখে আকাশের শরীরে আগুন ধরেছে মতন ছ্যাত করে ওঠে। হাসি খুশি চেহারার মুহূর্তেই মলিন হয়ে গেছে। বুকের মধ্যে কেমন যেন এক ধরনের মোচড় দিচ্ছে আকাশের। এই ভার্সিটিতে আকাশের প্রচুর চলে। ভার্সিটির টিচাররা পর্যন্ত আকাশের সাথে ওজন মেপে কথা বলে। সেখানে স্টুডেন্টরা এসে কোনো প্রকার কিছু বলবে সেটার কোনো চান্স নেই। ভার্সিটির প্রচুর নামডাক আকাশের। কখনো কোনো স্টুডেন্ট আকাশের কথার অমত করে না। আকাশ দেখতে শুনতেও বেশ হ্যান্ডসাম। ভার্সিটির অনেক মেয়েরাই আকাশকে পছন্দ করে। আকাশ একবার তাদের হ্যাঁ বললেই কাজ হয়ে যাবে। এছাড়া আকাশ ভার্সিটির কোনো মেয়েকে নিজ থেকে প্রপোজ করলেও মনে হয় না কেউ আকাশকে রিজেক্ট করবে, কারণ সব কিছুই আছে তার কাছে। ভার্সিটির সমস্ত কিছু হাতের মুঠোয় করে রেখেছে। দেখতে শুনতেও ভালো, রিজেক্ট করবার তো তেমন কারণই নেই। ভার্সিটিতে আকাশের এত এত চর্চা থাকা সত্ত্বেও এই প্রথম সে এমিরের কারণে কষ্ট পেয়েছে। যেখানে অনেক মেয়ে তার জন্য পাগল, সেখানে সে এমিরকে অন্য ছেলের সাথে দেখে ছটফট করছে। আকাশের আর সহ্য হচ্ছে না। সোজা এমিরের কাছে গিয়ে প্রশ্ন করে, ছেলেটা কে এমির? কেন? তা জেনে আপনার কাজ কি? আমার কাজ আছে, বলো সেই ছেলেটা কে হয় তোমার? কাছের কেউ একজন। এমির দেখো, কথা ঘুরিয়ে পেয়েছে একদম বলবে না, সোজাভাবে বলো সে কে হয় তোমার। আচ্ছা বলছি, কিন্তু আপনি হঠাৎ এইসব জানতে চাইছেন কেন বলুন তো? আছে কোনো একটা কারণ, তুমি জাস্ট আমায় বলো সেই ছেলেটা কে হয় তোমার। সে আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষ মানে? মানে হচ্ছে সে আর আমি একটা সম্পর্কে রয়েছি। এমিরের কথা শুনে আকাশের মনের ভিতরে যেন তুফান নেমে আসে। কোনো মেয়ের উপরে আসক্ত হয়ে এতটা বিপাকে পড়বে সেটা সে কখনো ভাবেনি। এই প্রথম কোনো মেয়েকে আকাশের পছন্দ হয়েছে, কিন্তু প্রথমবারে সে বড়সড় একটা ধোঁকা খেয়েছে। আকাশ চাইলে এই মেয়েকে জোর করে নিজের করতে পারে,
এই মেয়ে ভার্সিটিতে পড়তে হলে আকাশের কথা শুনতেই হবে। আকাশের কাছে হাজার অপশন আছে এই মেয়েকে বেকায়দায় ফেলে নিজের কাছে টানার, কিন্তু সেটা সে করবে না। এমিরের কথাটা শুনে চুপ হয়ে গিয়েছে আকাশ। এত কনফিডেন্সওয়ালা মানুষকেও এমিরের একটা কথা পুরোপুরিভাবে চুপ করে দিয়েছে। এমির আকাশকে চুপ করে থাকতে দেখে বলে, কি হলো, কথা বলছে না যে? না মানে এমনিতেই। আচ্ছা তুমি ক্লাসে যাও। জি আচ্ছা। এমির ক্লাসে চলে যায়। এদিকে আকাশের ভেতরে জন্মানো ঘূর্ণিঝড় যেন ক্রমশই বেড়ে চলেছে। এমির অন্য কারোর সাথে সম্পর্ক আছে, সেটা কেন জানি আকাশ মানতেই পারছে না। আবার এদিকে জোর খাটিয়ে কিছু করবে আকাশ, সেটাও মানতে পারছে না। এত নাম ডাক্তার ভার্সিটিতে, একটা মেয়ের জন্য সে হাঙ্গামা করলে ব্যাপারটা হয়তো ভালো দেখাবে না। দোটানে পড়ে গিয়েছে আকাশ। বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে একা একা গিয়ে ভার্সিটির বাইরে একটা দোকানে বসে বিড়ি ফুঁকছে। ঘন্টাখানিক দোকানটায় থেকে 4-5টা বিড়ি ফুঁকে বাড়ি চলে যায়। বন্ধুদের সাথেও আজ আড্ডা দেয়নি। মনটা আজ প্রচুর আপসেট তার। বাসায় এসে অবেলায় ঘুম দিয়েছে। এক ঘুমে দুপুর 2টায় ঘুম ভেঙেছে তার, তাও ছোট বোন কথায় সে ঘুম ভাঙিয়েছে কিছু বলার জন্য। চোখ কসলাতে কসলাতে কথাকে বলে, রে কি হয়েছে কথা? ভাইয়া, বাবা এসেছে। আকাশের বাবার নাম হচ্ছে আনিসুর রহমান। উনি দেশের টপ ক্লাস বিজনেসম্যানদের মধ্যে থেকে একজন। মন্ত্রী মিনিস্টার অনেকের সাথেই ওঠা বসা আনিস সাহেবের। ওনার জন্যই ভার্সিটির কোনো শিক্ষকরা আকাশের সাথে ঝামেলা করে না। অবশ্য আকাশের নিজেরও নামডাক রয়েছে। সে বরাবরের মতোই ঘাটতারা। শুরু থেকে ভার্সিটির সিনিয়র কয়েকজনকে একবার কঠিন রকমের পিটুনি দিয়েছিল, যার পর থেকেই আকাশের নাম সবার মুখে মুখে। টিচাররা আকাশের বাবার কারণে আকাশকে কিছু না বললেও আকাশ কখনোই নিজের বাবার নামে কোনো জায়গায় ব্যবহার করে না, আর না সে নিজের বাবার দাপটকে কোথাও কাজে লাগায়। কলেজে যেটুকু নাম ডাক তার, এর মধ্যে থেকে 90% কৃতিত্ব তার নিজের অর্জন করা। ব্যবসার কাজে আনিস সাহেব কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছেন। তিনি আজ বাড়ি ফিরে এসেছেন। ছোট বোনের মুখে বাবা এসেছে শুনে জিজ্ঞেস করে, রে বাবা কখন এসেছে? একটু আগে ভাইয়া। আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে ভাইয়া, তবে তোমায় গতকাল কি বলেছিলাম মনে আছে তো? হুম হুম। কোথায় কি বলেছিলি? আরে বলেছিলাম না আজকে আমাকে আর আফরাকে ঘুরতে নিয়ে যেতে। ও এই কথা। আচ্ছা নিয়ে যাবো দুজনকে রাতে। হুম। এবার ফ্রেশ হয়ে খেতে এসো। বাবা সহ সবাই দুপুরের খাবার খেতে বসেছে। আচ্ছা তুই যা, আমি আসছি। কথা চলে যায়। আকাশ বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় খাওয়ার জন্য। আজ বহুদিন পর বাবার সাথে দেখা হওয়ার, খেতে খেতে বাবার সাথে অনেক কথাবার্তা বলে। আকাশের বাবা বেশ মিশুক ছেলে সন্তানের সাথে। সবকিছু নিয়ম অনুসারে করলেও ছেলে সন্তানের জন্য কোনো নিয়ম নেই। ঘড়ির কাঁটার সাথে ওনার বেশ ভালো সম্পর্ক। এত বড় ব্যবসা সামলাতেই উনি সময় হিসাব করে সবকিছু করে, কিন্তু ছেলে সন্তানের জন্য কোনো ধরাবাঁধা সময় নেই। ছেলের সাথে খাবার খেতে খেতে বেশ আলাপ আলোচনা করে। উপর থেকে ওনাকে দেখলে খুব কঠোর স্বভাবের মনে হলেও বাস্তবে একদম অন্যরকম। বিশেষ করে নিজের পরিবারের জন্য। আফরার সাথেও কথা বলে। আফরার মুখের ওই অবস্থা হয়েছে কি করে জিজ্ঞেস করে আফরা মিথ্যা বলেছে যে সে পড়ে গিয়ে এমনটা হয়েছে। আকাশের মা এবং বোন দুজনেই জানে আসল ঘটনা কি, কিন্তু কেউ কিছু বলেনি। আফরাও চায় না আকাশকে তার বাবা কিছু বলুক, আর চাইলে এতে তার নিজেকেই লজ্জা পড়তে হবে, কারণ ভুলের শুরুটা আফরার নিজেরই ছিল। আকাশের বাবা আনিস সাহেব আকাশ এবং বাকি সবার সাথে খাবার খেতে খেতে কিছু সময় কথাবার্তা বলে রুমে চলে যায় রেস্ট করতে। আকাশও খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসে। বেচারার মনের অবস্থা এখনো ভালো না। শুয়ে শুয়ে ভাবছে কত মেয়ে তাকে চায়, আর সে এমিরের জন্য কষ্ট পাচ্ছে। এমিরের বিষয়টি নিয়ে ভাবতে ভাবতেই হুট করে তার মাথায় আসে সে এমিরকে নিয়ে এতটা কেন আপসেট হচ্ছে, যে কিনা অন্য কাউকে ভালোবাসে। তাকেও তো ভালোবাসার মতো মানুষ আছে। আকাশ মনে মনে একটা জিনিস ঠিক করে, যার জন্য তার মনে ফিলিং ছিল তার থেকে তো সে কষ্ট পেয়েছে, তাহলে সে তাদের একটা সুযোগ দিবে যারা তাকে পছন্দ করে।
আকাশের ভার্সিটির দুজন ক্লাসমেটও আকাশকে প্রপোজ করেছে, কিন্তু আকাশ রাজি হয়নি। কারণ আকাশ ভালো করেই জানে বেশিরভাগ মানুষ নাম ডাকের জন্যই সামনে এসে ঝুঁকে। আকাশও খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসে। বেচারার মনের অবস্থা এখনো ভালো না। সে ভাবছে কত মেয়ে তাকে চায়, আর সে এমিরের জন্য কষ্ট পাচ্ছে। এমিরের বিষয়টি নিয়ে ভাবতে ভাবতেই হুট করে তার মাথায় আসে সে এমিরকে নিয়ে এতটা কেন আপসেট হচ্ছে, যে কিনা অন্য কাউকে ভালোবাসে। তাকেও তো ভালোবাসার মতো মানুষ আছে। আকাশ মনে মনে একটা জিনিস ঠিক করে, যার জন্য তার মনে ফিলিং ছিল তার থেকে তো সে কষ্ট পেয়েছে, তাহলে সে তাদের একটা সুযোগ দিবে যারা তাকে পছন্দ করে। আকাশের ভার্সিটির দুজন ক্লাসমেটও আকাশকে প্রপোজ করেছে, কিন্তু আকাশ রাজি হয়নি। কারণ আকাশ ভালো করেই জানে বেশিরভাগ মানুষ নাম ডাকের জন্যই সামনে এসে ঝুঁকে। তাই সে সবার প্রথমে আফরার কথা চিন্তা করে আর মনে মনে বলে যে যেহেতু কষ্টই পেয়েছে, তাহলে সে শুরুতে আফরাকেই একটা সুযোগ দিবে। কারণ এমিনের কাছ থেকে সে কষ্ট পেয়েছে, আর তার থেকে কষ্ট পেয়েছে আফরা। এই রাত হওয়ার অপেক্ষা করেছে আকাশ। সন্ধ্যা হতেই সে জলদি করে রেডি হয়ে দুজনকে ডাকতে যায়। কথা রুমে দরজা বন্ধ। আকাশ কথাকে ডাকতে ভিতর থেকে আফরা বেরিয়ে এসে বলে, কথা এখনো রেডি হচ্ছে, আর একটু সময় লাগবে। আচ্ছা, তো রেডি হওয়া শেষ? হ্যাঁ। যাক, ভালোই হয়েছে। তুই একটু আমার রুমে এত। আকাশ আফরাকে তার রুমে আসতে বলে সে চলে যায়। আফরাও আকাশের পিছু পিছু আকাশের রুমে যায়। আকাশ আফরাকে বিছানার উপরে বসতে বলে। আফরা ভদ্র মেয়ের মতো আকাশের কথা মেনে বিছানায় বসে। আফরা বিছানায় বসার পর আকাশ আফরার হাতটা ধরে। আফরা চুপ করে থাকে। সামান্য কিছুটা নার্ভাস লাগছে আফরার, তবে আফরার সেটা প্রকাশ করে না। আকাশ আফরার হাত ধরে তার সামনে দাঁড়িয়ে বলে, আচ্ছা আফরা, তোকে যদি আমি কখনো সুযোগ দেই আমাকে ভালোবাসতে, তাহলে তুই আমাকে কতটা ভালোবাসবি? আফরা আকাশের প্রশ্ন শুনে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। চিন্তায় পড়ে গেছে সে। আকাশ আফরাকে চুপ করে থাকতে দেখে বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না যে? তুই কি আমায় ভালোবাসিস না? বাসি তো। তাহলে বল, সুযোগ পেলে কতটা ভালোবাসবি তুই আমাকে? অনেক ভালোবাসবো তোমাকে। আবেগের বসে বলছিস না মন থেকে বলছিস? মন থেকে বলছি। যাক, ভালো লাগলো। আচ্ছা, তোকে সেই সুযোগটা এখন দেই। আফরা কিছু বলতে যাবে, এর মধ্যে আকাশের রুমে কথার আগমন ঘটে। কথার রেডি হওয়া শেষ, কিন্তু কথা আকাশের রুমে এসে আকাশকে আফরার হাত ধরে থাকতে দেখে বলে, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি রুমে। আর কিছুটা সময় পরে আসলে মনে হয় ভালো হতো। আকাশ আফরার হাত তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে কথাকে বলে, একদম থাপ্পড় দেবো তোকে। কবে থেকে এত পাকনা হয়েছিস তুই? কথা না মানে, আমার মনে হয়েছে তাই বললাম আর কি। হয়েছে, আর পাকনামি করতে হবে না। চল এবার তোরা দুটোই। তিনজন মিলে ঘুরতে বেরিয়েছে গাড়ি নিয়ে। আজ আকাশ বাইক নিয়ে বের হয়নি, কারণ আকাশ তিনজনকে নিয়ে কখনো বাইক রাইড করে না। আজ আকাশ ভেবেছে অন্য কোথাও যাবে, কিন্তু কথা বলছে সে মেলায় যাবে। তাই আকাশ দুজনকে নিয়ে মেলায় যায়। মেলায় অনেকটা সময় কথা আর আফরাকে নিয়ে ঘোরাঘুরি করে সে। পুরোটা মেলায় আছে সে আফরার হাত ধরে রেখেছে। যদিও আজ তাদের সাথে কথা ছিল, কিন্তু তাও আকাশ লজ্জাটাকে একপাশে রেখে কথার হাত ধরেছে। মনের মধ্যে এমিরের জন্য পাওয়া কষ্টটা এই সামান্য লজ্জার কাছে কিছুই না। আর কথা তো তারই ছোট বোন। কথা নিজেও চায় আকাশ আফরাকে মেনে নিক। আকাশ সরাসরি কিছু না বললেও পুরোটা সময় তাদের দুজনের খেয়াল রেখেছে। বিশেষ করে আফরার নিজ থেকেই দুজনকে এটা সেটা কিনে দিয়েছে। আফরাকে নিজ থেকে কিছু জিনিস পছন্দ করে নিয়ে দিয়েছে। পুরোটা সময় আকাশের ফোকাস ছিল আফরার উপরে। আকাশ চাইছে এমিরের জন্য অকারণে কষ্ট না পেয়ে আফরার উপরে ফোকাস করতে। এতে করে দুজনেই ভালো থাকবে। কথা আকাশের আকার ইঙ্গিতে অনেকটাই আন্দাজ করতে পেরেছে আকাশ আফরাকে নিয়ে কিছুটা পজিটিভ হয়েছে। সবাই মিলে মেলাটাকে উপভোগ করে রাত 10টার দিকে বাড়ি ফিরে আসে। আফরা আজ প্রচন্ড খুশি। আকাশের আচরণ অন্য দিনের তুলনায় তার কাছে আজকে বেশ অন্যরকম লেগেছে। এই রাতের বেলায় সবাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে যে যার মতো রুমে চলে যায়। আকাশ নিজের রুমে এসে শুয়ে পড়েছে। পরদিন ঘুম থেকে উঠে
যথারীতি ভার্সিটি চলে যায়। ভার্সিটির ভিতরে সিয়ামদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে আকাশ। এমন সময় হুট করে এমির আকাশের কাছে এসে বলে, আপনি একটু সাইডে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। গতকালের বিষয়টার পর থেকে এমিরের সাথে আকাশের কথা বলার কোনো ইন্টারেস্ট নেই, তাই সে কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি সাইডে যেতে পারবো না, কি কথা এখানে বলো। না, এখানে বলা যাবে না। কেন এখানে বলা যাবে না? কারণ আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কিসের পার্সোনাল কথা? আমি কি তোমার পার্সোনাল লাগি নাকি যে আমি তোমার সাথে সাইডে গিয়ে কথা বলবো? তা আমি জানি না। সরি, আমি যেতে পারবো না। না, আপনাকে যেতে হবে। আকাশ এমিরের কথার বিপরীতে কিছু বলতে যাবে তার আগেই এমির আকাশকে অবাক করে দিয়ে খপ করে আকাশের হাতটা ধরে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। কিছুটা জোরপূর্বক আকাশকে এক সাইডে নিয়ে গিয়ে বলে, কি হয়েছে আপনার? হ্যাঁ, কেন? আমার আবার কি হবে? তাহলে আপনাকে যে বললাম আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি শুনলেন না কেন? কেন শুনবো আমি তোমার কথা? বলে তুমি আমার কথা শুনবে? ভার্সিটির সিনিয়র আমি, তুমি কোনো যুক্তিতে আমার উপরে জোর খাটাও? সব সময় সিনিয়ররা জোর দেখাবে এমনটা তো কোথাও লেখা নেই, তাই না? দেখো এমির, অহেতুক বাড়াবাড়ি করিও না। কি বলতে আমায় এখানে নিয়ে এসেছো সেটা বলো। ঠিক আছে, বলছি। আচ্ছা, আপনি কি আমার গতকাল কথায় কষ্ট পেয়েছেন? না, আমি কেন কষ্ট পেতে যাবো তোমার কথায়? দেখুন, আমি না বাচ্চা না। আমি যদি বাচ্চা হতাম তাহলে ভার্সিটি নয়, কোনো এক স্কুলের ছাত্রী হতাম। তো এখন আমি কি করব? কিছুই করতে হবে না, আপনি আমার পুরো কথাটা শুনলেই হবে। ঠিক আছে, কি বলতে চাও বলো। গতকাল আমি যেই ছেলেটার বাইকে করে ভার্সিটি এসেছি, সেই ছেলেটার নাম হচ্ছে অনিক। আমি আর সে একটা রিলেশনে রয়েছি। এমির আর অনেকের কি সম্পর্ক সেটা এমির আকাশকে জানায়। এমিরের কথা শুনে আকাশের ভিতরে উতাল পাতাল শুরু করেছে। অবশ্য আকাশ গতকালকেই জানতে পেরে গেছে অনেক এমিরের কে হয়। আজ এমির বিষয়টা আরো পরিষ্কার করে দিয়েছে আকাশকে। মেয়েটাকে হয়তো আকাশের পড়ে ধরেছিল, কিন্তু এমিরের বিষয়টা জানতে পেরে আকাশের মনে ভাটা পড়েছে। বেচারা বহুদিন পর কোনো মেয়ের মায় পড়েছে, তাও তাকে কষ্ট পেতে হলো। স্কুল থাকাকালীন মারিহা নামক এক মেয়েকে সে পছন্দ করত। স্কুল জীবনে হাবা গোবা টাইপের ছিল আকাশ। সাহস হয়নি কখনো মারিহাকে নিজের মনের কথা বলার। যাও একবার বহু কষ্টে মনে সাহস জুগিয়ে মাহিরাকে মনের কথা বলবে বলে ভেবেছিল, কিন্তু সে জানতে পারে মারিহা আগেই অন্য কারোর সাথে লাইন কালেকশন করে রেখেছে। সেই থেকে সে আকাশ ভালো লাগা নামক ডায়েরিটা বন্ধ করেছে। এরপর এত বছরে সেটাকে আর খোলেনি। কিছুদিন ধরে যাও একটু খোলার চেষ্টা ছিল, কিন্তু এমির সেটাকে উল্টো আরো তালা ঝুলিয়ে দিয়েছে। মনে কষ্ট নিয়ে আকাশ এমিরকে বলে, তোমার কথা শুনলাম, এবার আমি যাই তাহলে। আরে, আপনি এত তাড়াহুড়ো শুরু করেছেন কেন? আমার কথা তো এখনো শেষ হয়নি। এই মেয়ে, এত ভনিতা না করে কি কথা বলার আছে বলো। যা বলার একেবারেই বলতে পারছো না, পেটে অর্ধেক মুখে অর্ধেক রেখে কেন কথা বলছো? আচ্ছা আচ্ছা, বলছি। এত উত্তেজিত হবেন না প্লিজ। যা বলার জলদি বলো। আমার মনে হয় না তোমার ওসব অপ্রয়োজনীয় কথাবার্তা আমার জন্য কোনো কাজের। কি বলতে আমায় এখানে নিয়ে এসেছো সেটা জলদি বলে শেষ করো। হয়তো আপনার জন্য অপ্রয়োজনীয়, তবে আপনাকে বলাটা আমার প্রয়োজন বলেই মনে হয়েছে দেখেই বলার জন্য ডেকে নিয়ে এসেছি। আচ্ছা যাই হোক, শুনুন, অনেকের সাথে আমার সম্পর্ক চলছে ঠিকই, কিন্তু সেই সম্পর্কটাকে আমি মানি না। সেই ছেলে জোরপূর্বক আমার সাথে সম্পর্কে জড়িয়েছে। আমি না তাকে ভালোবাসি আর না তাকে জীবনসঙ্গী হিসেবে চাই। অনেক আমার পেছনে বেশ কয়েকদিন ধরে ঘুরছে। এরপর আমায় সে প্রপোজ করে, কিন্তু আমি রাজি না হয় সে আমায় বলে আমি তার সাথে সম্পর্ক না করলে সে আমার এবং আমার পরিবারের ক্ষতি করবে। আমি কোনো রাস্তা না পেয়ে তার সাথে সম্পর্কে জড়িয়েছি। তবে বিশ্বাস করুন, সেই ছেলেকে আমার একটুও ভালো লাগে না। আমি তার সাথে থাকতে চাই না, এমনকি তার চেহারা অবধি আমি দেখতে চাই না। আপনি প্লিজ আমায় একটু সাহায্য করবেন। আমি এই ভার্সিটিতে আসার পর আপনার অনেক কিছু লক্ষ্য করেছি। আমার মনে হয়েছে এই ঝামেলা থেকে আপনি একমাত্র আমাকে উদ্ধার করতে পারবেন। প্লিজ আমাকে একটু সাহায্য করুন না।
এমিরের কথা শুনে আকাশের মনে লাড্ডু ফুটে ওঠে। এত সময় মনের মধ্যে হাজার কষ্ট বয়ে বেড়ালো, এখন তার মনে কষ্টের কোনো ছিটাফোঁটা নেই। সময় ঘুরে তার অধীনে এসেছে। মনে মনে ঠিক করে তার পাওয়া কষ্টের প্রতিশোধ নিবে। কিছুটা শক্ত ভাষায় এমিরকে বলে, কেন? আমি কি তোমার পার্সোনাল বডিগার্ড না লাগি? না। তাহলে আমার কি লাভ তোমাকে সাহায্য করে? কি চাই আপনার বলুন। আমার সাধ্যের মধ্যে থাকে যে কোনো কিছুই আপনাকে দিতে প্রস্তুত আমি। আমার শুধু মুক্তি চাই এই ঝামেলা থেকে। থাক, পাওনাটা পরে কখনো সময় মতন চেয়ে নেব। আপাতত সমস্যার সমাধান করার জন্য তোমার একটা জিনিস করতে হবে, বাকি সমস্ত কিছু আমি সামলে নেব। ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করব। এবার বলুন কি করতে হবে। আকাশ এমিরকে কি করতে হবে সেটা বলে দেয়। এমির আকাশের কথাগুলো ভালোভাবে শুনে নিয়ে ক্লাসে চলে যায়। আকাশ ফিরে যায় বন্ধুদের কাছে। আকাশ বন্ধুদের কাছে ফিরে যেতেই সিয়াম আকাশকে প্রশ্ন করে, কিরে দোস্ত, কি হয়েছে রে? মেয়েটা থেকে এভাবে এক সাইডে নিয়ে গিয়ে কি বললো? সে একটা ঝামেলায় পড়ছে। গতকাল তাকে কলেজে যে ছেলেটা নামিয়ে দিয়ে গেছে, সেই ছেলেটা এমিরকে ভয় দেখিয়ে তার সাথে রিলেশনে জড়িয়েছে। এমির চাচ্ছে না সেই ছেলেটার সাথে কোনো প্রকার সম্পর্কে থাকতে, কিন্তু সেই ছেলের ভয়ে সে কিছু করতেও পারছে না। সেই জন্য সাহায্য চেয়েছে আমার কাছে। শোন সিয়াম, কালকে ছেলেটা কলেজে এমিরকে নামিয়ে দিতে আসলে তার সাথে একটা বোঝাপড়া করবো, তোরা থাকিস সাথে। আকাশ, আমরা তোর সাথে সব সময় আছি, কিন্তু তোর কেন এত ঠেকা সেই মেয়েকে সাহায্য করার জন্য? তুই যেই আকাশ কোনো মেয়ের ধার ধারতিস না, মেয়েদের কোনো ব্যাপারে তোর কোনো ইন্টারেস্টই ছিল না, সেই তুই আকাশ এমিরের জন্য কেন তুই কিছু করছিস? কি স্বার্থ এতে তোর? সিয়াম, সবসময় একই রকম চলাফেরা করলে হয় না, কিছু সময় ডিফারেন্ট প্যাটার্নে চলতে হয়। সেটা ঠিক আছে, তবে সব কিছুর পিছনে তো একটা স্পেসিফিক রিজন থাকে। তোর রিজনটা কি? তোরা কি এখনো কিছু বুঝতে পারিসনি? এই ওয়েট, তুই কি সে মেয়েটাকে ভালোবেসে ফেলেছিস নাকি? ধরে নেই অমন কিছুই। বাপ রে বাপ, অবশেষে তুই নিজের রেকর্ড নিজেই ব্রেক করলি। যাক, পরিশেষে তুই আমাদের মতো ডাবল হতে চলেছিস। জানি না রে কি করতে চলেছে সামনে। জানিস না মানে কি? তুই সে মেয়ের জন্য দ্বিতীয়বারের মতন ঝামেলা করতে যাচ্ছিস, কিন্তু তুই নিজেই জানিস না কি ঘটতে চলেছে। না রে দোস্ত, আমি নিজেও জানি না মেয়েটাকে আমাকে অসম্ভব ভালো লাগে, তবে এই ভালো লাগাটাকে ভালোবাসে বলে কিনা সেটা আমি নিশ্চিত না। যাই হোক, বাদ দে, সামনে কি হয় সেটা তো তোরা জানতেই পারবি। আপাতত আগে আগামীকালের ঝামেলাটা শেষ করি। সে ছেলে কত বড় নেতা আমিও একটু দেখি। ঠিক আছে, আগামীকাল আসুক, তারপর একটা দফা রফা হবে। সবাই নিজেদের আড্ডা দিতে শুরু করে। এমির প্রসঙ্গ বাদ দিয়ে বেশ অনেকটা সময় আড্ডা দিয়ে যে যার মতো বাড়িতে চলে যায়। পরদিন সকালে যথারীতি কলেজে এসে সবাই অপেক্ষা করছে এমির আর অনেক নামক ছেলেটার জন্য। কিছু সময় পর অনেক এমিরকে বাইকের পিছনে করে নিয়ে কলেজে আসে। অনেক যেখানেই বাইক থামিয়েছে সবাই সেখানেই দাঁড়িয়ে আছে। অনেক এমিরকে কলেজে নামিয়ে দিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় সিয়াম অনেককে বলে, এই অনেক দাঁড়াও, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। অনেক সিয়ামের কথায় কোনো তোয়াক্কা না করে পাঠ নিয়ে বাইক স্টার্ট করে চলে যাওয়ার জন্য। অনেকের আচরণ দেখে সিয়ামের মাথায় রক্ত চেপে যায়। চট করে পেছন থেকে সিয়ামের কলার চেপে ধরে বলে, এই ওটা, তোকে দাঁড়াতে বলছি না? অনেক বাইক বন্ধ করে ঝাড়ি দিয়ে সিয়ামের কাছ থেকে শার্টের কলার ছাড়িয়ে নিয়ে বাইক থেকে নেমে আসে। এরপর সিয়ামকে বলে, এই বেটা, সমস্যা কি? তুই আমার শার্টের কলার দৌড়ি কোন সাহসে? দেখ, তুই আমাকে হয়তো চিনতে পারিসনি, আমি কে? সিয়াম অনেকের কথার প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, তখনই আকাশ সিয়ামকে থামিয়ে দিয়ে বলে, দেখো ভাই, তুমি কে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তোমাকে কিছু কথা বলার জন্য দাঁড় করেছি। আমাদের কথাগুলো শোনো আগে, তারপর তুমি চলে যেও। কি কথা, জলদি বল, আমার সময় নেই। অনেক ছেলেটা আকাশের থেকে বয়সে কয়েক বছরের ছোট হবে, কিন্তু সে তার পরেও আকাশের সাথে তুই তুকারি করে কথা বলছে। ভদ্রতা ছিটে ফোটাও অনেকের মধ্যে নেই, কিন্তু আকাশ তাকে সেটা নিয়ে কিছুই বলে না, উল্টো ভদ্রভাবে বলে, শোনো, তুমি যে মেয়েটার সাথে জোর করে সম্পর্ক করছো সে আমার জিএফ হয়। তুমি তার জীবন থেকে সরে যাও। জোর করে তো আর ভালোবাসা হয় না, তাই না? এই বেটা, তুই কে আমাকে বলার ওর জীবন থেকে চলে যেতে? আমার যা ইচ্ছা আমি তাই করব, তুই সরে যা ওর জীবন থেকে। দেখো ভাই, এখনো ভদ্রভাবে কথা বলছি, আশা করবো সেটা মর্যাদা রাখবা। না রাখলে কি করবি? সেটা সময় মতন দেখতেই পারবি কি করি। ভদ্রতায় কাজে না দিলে তোদের মতন ছেলেদের জন্য আঙুল বাঁকাতে আমার বেশি একটা সময় লাগবে না। এই বেটা, তুই আমাকে দমকাচ্ছিস? একদম মেরে হাত পা চারোটা এক জায়গায় করে দেব।
ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তোর মাথায় কি খুলি বলতে কিছু নেই? তুই একা একটা ছেলে, আমাদের এতগুলো ছেলেকে হুমকে দিচ্ছিস। তুই কখনোই তো আমাদের মেরে যেতে পারবি না, তাহলে কিসের এত বল দেখাচ্ছিস তুই? হ্যাঁ, একা তোদের সাথে পারবো না, কিন্তু আমি এক ফোন দিলে অনেক ছেলে পেলে চলে আসবে, তারপর তোদের সব কটাকে ধরে গাড়াবে এখানে। বাহ, এত দাপট তোর! আচ্ছা দেখা তো, আমিও তোর ছেলেপেলেগুলোকে একটু দেখি, একটু ডাক দে তো দেখি। অনেক আকাশের কথা শুনে পকেট থেকে ফোন বের করে ছেলেপেলে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর 15-20 জন ছেলেপেলে অনেকের ডাকে ভার্সিটির সামনে চলে আসে। আকাশ ছেলেপেলেগুলোকে দেখে অনেককে বলে, তুই লোক এনে ভয় দেখাতে চাচ্ছিস? দাঁড়া, আমি তোকে একটু লোকজন দেখাই। আকাশটা 5 থেকে 6 জন, আর অনেকদের লোকজন তাদের 3 ডাবল। তবে আকাশ ভার্সিটির ভেতরে একটা খবর পাঠাতেই ক্লাস না করে বাইরে ঘোরাফেরা করা যেসব ছেলেপেলে ছিল তারা সবাই এসে উপস্থিত হয়। 50-এর অধিক ছেলেপেলে এসে আকাশের সাথে দাঁড়িয়েছে। আকাশ ছেলেপেলে ডেকে এনে অনেককে বলে, এ দেখ, ছেলেপেলে আমার সাথেও আছে, তুই খামোকা কেন আমার সাথে দাপট দেখাচ্ছিলি বলতো? এই সামান্য কজন ছেলেপেলে দিয়ে আমাদের কি করবি বলতো? দাঁড়া, তোদের সব কটার ব্যবস্থা করছি আমি। তোরা এখনও জানিস না আমি কে, আর আমার মাথার উপরে কার হাত আছে। আমি এই শহরের এমপির রাইট হ্যান্ড। আমি তোদের আজ সব কটার 12টা বাজাবো আমি। একদম জায়গা মতন ফোন লাগাচ্ছি, দাঁড়া, আজ ভালোভাবে তোদের সাথে খেলবো আমি। অনেক আকাশকে থ্রেট করে সোজায় এমপি সাহেবের কাছে ফোন লাগায়। এমপি সাহেব কিছু সময়ের মধ্যেই সাথে করে বেশ কয়েকজন ছেলেপেলে এবং কজন পুলিশ ইউনিভার্সিটিতে আসে। আকাশ চুপ করে আছে, আর তার পাশে এমির গুটি মেরে দাঁড়িয়ে আছে। এমির ভয় শেষ। অপরদিকে অনেকের সিনা আরও চওড়া হয়ে গেছে এমপি সাহেবকে দেখে। এমপি সাহেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে আকাশকে কিছু না বলে উল্টো অনেককে কষে এক লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। সবাই হতবাক হয়ে যায় এমপি সাহেবের কাণ্ড দেখে। কে বুঝে উঠতে পারছে না কি ঘটেছে। এমপি সাহেব এসেছে অনেকের পক্ষ হয়ে, কিন্তু তিনি উল্টো অনেককে মেরে মাটিতে ফেলে দিয়েছে। সবার মাথায় একটাই প্রশ্ন, এমপি সাহেব করতে এসেছে কি আর করছে কি? এমপি সাহেব সবাইকে আরো অবাক করে দিয়ে অনেকের শার্টের কলার চেপে ধরে তাকে টেনে মাথা থেকে উঠিয়ে বলে, এই বেটা, তুই জানিস এই ছেলেকে? আমি গুরুতর কিছু হয়েছে ভেবে এখানে এসেছি, কিন্তু আমি যদি আগে জানতাম তুই যে কাণ্ড করছিস তা আমার ধারণার চাইতেও বেশি জটিল, তাহলে কখনো এখানে আসতাম না। তুই আমার খুব কাছের একটা মানুষ, সেটা আমি সবসময় মানি। তোর বিপদে আপদে সবসময় আমি তোর পাশে আছি, কিন্তু তুই এখন যার সাথে ঝামেলা বাঁধিয়ে বসে আছিস তার বিপক্ষে যাওয়ার সাধ্য আমার নাই। আমি তোর পক্ষ নিয়ে একটা কদম ফেললেও আমার চেয়ারের 4 পায়া খুলে নিয়ে চলে যাবে। তোর কল্পনাতেও নেই এই ছেলেকে, দেশের টপ ক্লাস বিজনেসম্যান আনিস সাহেবের ছেলে সে। আমার মতন অসংখ্য নেতা তার বাবার চারপাশে ঘুরঘুর করে, আমরা নানান কাজে ওনার পরামর্শ নিই। এক কথায় সাধারণ মানুষদেরকে চেয়ারে বসে আমরা লিড করি, আর উনি আমাদের মতো অসংখ্য নেতাকে একা লিড করে। হ্যাঁ, উনি কোনো রাজনৈতিক বড় নেতা না, তবে আমি সহ পার্টির অসংখ্য নেতা উনি ছাড়া একটা কদমও ফেলতে পারে না। পার্টির ফান্ডে থাকা বেশিরভাগই টাকায় আনিস সাহেবের দেওয়া, এমনকি আমার ইলেকশনের বেশ অর্ধেক টাকাই আনিস সাহেবের কাছ থেকে নেওয়া। বলা চলে ওনার টাকা দিয়েই আমি ইলেকশন করেছি। আর তুই কিনা ওনার ছেলের সাথে বেয়াদবি করে বসে আছিস। তোকে তো আজকে আমি কী যে করবো তা আমি নিজেও জানি না। আমার পাহাড়ের এদিকে সেদিকে গিয়ে মানুষ না চেনে তাদের সাথে ঝামেলা করা ছোটাচ্ছি আমি তোর। আনিসের কথাগুলো বলেই কষে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় অনেকের গালে। এমপি সাহেবের যেন কোনো মতোই রাগ থামছে না, আর থামবেই বা কী করে? আনিস সাহেব যদি একবার জানতে পারে তার এমপি সাহেবের কাছে কোনো এক ছেলে তিনার ছেলের নামে ঝামেলা করেছে, তাহলে এমন আঁচলা বাজ আনিস সাহেব এমপি সাহেবকে দিবেন, সেটা সহ্য করা হয়তো এমপি সাহেবের পক্ষে সম্ভব না। এমপি সাহেব অনেকে এলো পাথালি কয়েকটা থাপ্পড় মেরে রাগে খিটমিট করতে থাকে। এমপি সাহেবের কথা শুনে ভার্সিটির সবাই বেশ বড়সড় একটা শট খায়। ভার্সিটির টিচার এবং আকাশের ক্লোজ বন্ধু বান্ধব ছাড়া ভার্সিটির তেমন কেউ জানতো না আকাশ আসলে কার ছেলে। আকাশ এই ভার্সিটিতে নিজের কারণেই পরিচিত। স্কুলে থাকাকালীন সময়ে শান্তশিষ্ট থাকলেও কলেজে উঠে আকাশ দুনিয়াদারি বুঝতে শিখে গেছে। সে বরাবরের মতোই নিজের বাবাকে অনুসরণ করে চলে। মানুষের কাছে পরিচিত বানানোর জন্য কখনোই নিজের নাম বিক্রি করে না।
কাজের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেয় তার যোগ্যতা কতটুকু। আর তার বাবা যদি ক্ষমতা ছাড়াই চেয়ারে বসা লোকজনের উপরে প্রভাব ফেলতে পারে, তাহলে সে কেন ক্ষুদ্র সংখ্যার একটা ভার্সিটি নিজেকে পরিচিত করতে পারবে না? যেমন বাপ তেমন বেটা। আকাশের পরিচয় শুনে ভার্সিটির সবাই প্রচন্ড অবাক হয়। অনেকের কাছে বিষয়টা যেন কল্পনা মনে হচ্ছে। হায়ার এডুকেশন অর্জন করে মানুষ তার বাবার কোম্পানিতে জয়েন করার জন্য মরিয়া হয়ে থাকে, আর তার ছেলে কিনা তাদের ভার্সিটিতে পড়ে। বিষয়টা অনেকের কল্পনা হলেও সেটাকে সত্যি বলে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ যা ঘটেছে সব চোখের সামনে। ঘটনাস্থলে ভার্সিটির যেই কয়জন উপস্থিত আছে তাদের মধ্যে থেকে কম বেশি অনেকে আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ বহু আগ থেকেই চুপচাপ দাঁড়িয়ে এমপি সাহেবের কাণ্ড কারখানা দেখছে। এমপি সাহেব অনেকের উপরে নিজের রাগ মিটিয়ে আকাশের কাছে এগিয়ে এসে বিনয়ের সহিত বলে, বাবা কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। আর থাকতে দিলে কোথায়? ঝামেলা করেছে, তোমার সাথে এসে করেছে। বাবা তুমি কিছু মনে করো না প্লিজ। সে আসলে তোমার সম্পর্কে আগে থেকে অবগত নয়। আমার সম্পর্কে অবগত নয় সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে পাওয়ারের অপব্যবহার করবে সব জায়গায়? বাবা সে না বুঝে আসলে ভুল করে ফেলেছে। আগামীতে আমি তার এই বিষয়টা দেখব। এই অনেক, তুই এদিকে আই, ক্ষমা চা জলদি আকাশের কাছে। এমপি সাহেবের কথোপকথন অনেক আকাশের কাছে এসে ক্ষমা চায়। অনেক আকাশের 12টা বাজাতে সে নিজেই ফান্দে আটকে গেছে। আকাশ অনেকের কথা প্রত্যুত্তরে বলে, সর্বপ্রথম ব্যবহারে মাধুর্যতা আনবা। ছোট বড় কারোর সাথেই তুই টুকারি করে কথা বলাটা ভদ্রতা না, অতি জোর তুমি করে বলা যায়, তবে তুই করে না। দ্বিতীয়ত, পাওয়ারের অপব্যবহার যে কোনো জায়গায় করবে না। এবারের মতন বেঁচে গেলে ভাগ্য ভালো এমপি সাহেব এসে আমাকে চিনেছে, না হয় আজকে তোমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটতো। শুরুতে হাড়গোড় ভেঙে দিতাম, এরপর জায়গা মতন ফোন দিয়ে সব কটাকে শিকের ভেতর ঢোকানোর ব্যবস্থা করতাম। যাই হোক, তৃতীয় হচ্ছে তোমাকে যেন আর আমি এমিরের ধারে কাছেও না দেখি, তাহলে কিন্তু আজকে শোধ সেদিন তুলবো, মনে রেখো। সে যদি তোমায় মন থেকে ভালোবাসতো তাহলে আমার কোনো কিছুই বলার ছিল না, কিন্তু তুমি তার সাথে জোর করে রিলেশনে গিয়েছো। এমন ধারার সম্পর্কের কোনো ভিত্তি নেই, এজন্য আবারও সতর্ক করছি, তুমি আর কখনো এমিরের ধারে কাছেও আসবে না। অনেক চুপ করে আছে। আকাশের কথার প্রত্যুত্তরে আর কিছু বলবে সেই সাহস হচ্ছে না তার। যেখানে এমপি সাহেব আকাশের সাথে বিনয়ের সাথে কথা বলছে, সেখানে সে কিভাবে আকাশের কথার প্রত্যুত্তর করবে? নিজের দিকে মাথা নুয়ে চুপ করে আছে। অনেকের পরিবর্তনে এমপি সাহেব আকাশকে বলে, বাবা তুমি কেন টেনশন করো না? অনেক এই মেয়েকে বিরক্ত করা তো দূরের কথা, আজকের পর অনেক কোনোদিন এই মেয়ের ছায়াও পড়াবে না। আমি ওর দায়িত্ব নিচ্ছি। যাক, তাহলে তো ভালোই। আচ্ছা বাবা, তাহলে আমি চললাম। তবে তোমার কাছে অনুরোধ, তুমি কোনো প্রকার কষ্ট মনে রেখো না। জি ঠিক আছে। এমপি সাহেব অনেক সহ তাদের সবাইকে নিয়ে ভার্সিটি থেকে চলে যায়। এমপি সাহেব চলে যাওয়ার পর আকাশ ভার্সিটির স্টুডেন্টগুলোকে চলে যেতে বলে। সবাই আকাশের কথা মতো চলে যায়। আকাশের কয়েকজন বন্ধু আর এমির দাঁড়িয়ে আছে শুধু ঘটনাস্থলে। এমন সময় এমির আকাশের কাছে এগিয়ে আসে। আকাশের বন্ধুরা আকাশ আর এমিরকে কথা বলার সুযোগ করে দিয়ে নিজেদের আড্ডার স্থানে চলে যায়। তাদের কাজ শেষ। অহেতুক দাঁড়িয়ে থেকে তাদের কথাবার্তা শুনে কোনো কাজ নেই তাদের। আর আকাশ যেহেতু এমির সম্পর্কে তাদেরকেও কিছুটা ইঙ্গিত দিয়েছে, সেজন্য তারা দুজনেই কথা বলার সুযোগ করে দিয়ে চলে গিয়েছে। এমির আকাশের কাছে আসার কিছু সময় পর বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমার মনে হয়েছে তোমাকে সাহায্য করা উচিত, তাই করেছি। যাই হোক, আমার উপকার তো করেছেন, ধন্যবাদটা আপনার প্রাপ্য। আরে ছাড়ো সব ফর্মালিটিস, উপকার তো আর এমনিতেই করিনি, উপকারের বদলে সময় মতন কিছু একটা চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনি চাইলে আমার কাছে কি চাইবেন একটু ধারণা দিন তো, তাহলে আমি আপনার পাওনা মেটানোর জন্য প্রস্তুতি নিয়ে রাখবো। না এখন নয়, সময় হোক তখন চাইবো। আচ্ছা। আর শোনো, সাবধানে থাকবে, এছাড়া কোনো প্রকার সমস্যা হলে আমায় জানাবে। এবার ক্লাসে যাও, অলরেডি অনেক দেরি করে ফেলেছো। ঠিক আছে। এমির আকাশের সাথে কথা শেষ করে ক্লাসে যেতে নেয়। এমন সময় পেছন থেকে আকাশ কোনো কথাবার্তা ছাড়া এমিরের হাতটা ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। এমির আকাশের মতিগতি কিছু বোঝতে পারছে না। এমিরের বুকের ভেতরে উতাল পাতাল শুরু করেছে আকাশের আচরণে। কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করেছে।
এমির বুঝতে চেষ্টা করছে কি ঘটছে তার সাথে, কিন্তু সে ভালো করেই ভাবে কিছু বুঝে ওঠার আগে আকাশ এমিরকে আরও চমকে দিয়ে তার ঠোঁটজোড়া আলতো করে এমিরের কপালে ছোঁয়ায়। এমির আকাশের আচরণে পুরো স্তব্ধ হয়ে যায়। এমির কল্পনাও করেনি তার সাথে এরকম কিছু ঘটে যাবে। এক দৃষ্টিতে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে এমির। চোখের কোণে পানি এসে জমা হয়েছে এমিরের। আকাশ এমিরের ওই রকম চাউনি দেখে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। আকাশ একটু আগে যেটা করেছে সেটা করার আগে কোনো রকম ভাবনা চিন্তা করেনি। মনে যেটা চেয়েছে সেটা সে তাৎক্ষণাৎ করে ফেলেছে। এখন পরিশেষে এসে সে অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। পূর্বে না ভাবার কারণে এখন তাকে পস্তাতে হচ্ছে। এমিরের চোখের সাথে চোখ মেলাতে পারছে না। লজ্জায় কী করবে সেটাও মাথায় আসছে না। এমন পরিস্থিতি আকাশ আগে কখনো পড়েনি। এই প্রথম সে এমন পরিস্থিতির মধ্যে পড়েছে। নিচের দিকে তাকিয়ে এই যাত্রায় কোনো মতন বাঁচার চেষ্টা করছে আকাশ। সময় পরিস্থিতি খুব শক্ত মানুষকেও কাবু করে ফেলে। আকাশের এখন সেই সময়টা চলছে। আকাশের মুখে কোনো কথা নেই। এমির আকাশের আচরণে শক খেয়েছিল কিছু সময়। পরবর্তীতে শক থেকে বেরিয়ে এসে আকাশকে বলে, আপনার কাছে এমনটা আমি কখনোই আশা করিনি। সব সময় ভাবতাম আপনি বাকি 4-5টা ছেলের থেকে ভিন্ন, কিন্তু আপনি তো দেখছি সবার চাইতে একটু বেশি ভিন্ন। কেন করলেন এমনটা আপনি? না উপকার করেছেন বলে এভাবে পাওনা আদায় করছেন? আকাশ আরো লজ্জা পড়ে যায় এমিরের কথায়। এজন্যই বলে, না ভেবে কিছু করতে নেই। যেই ছেলের জীবনে মেয়ের বাঁচির কোনো চিন্তাই ছিল না, সেই ছেলে আজ এমন একটা পরিস্থিতিতে ভেসে গেছে। লজ্জায় মুখ থেকে কথা বেরোচ্ছে না, তবু কোনোভাবে এমিকে বলে, এমির, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার মাথায় হুট করে কোন ভূত যে চেপে বসেছিল আমি আসলে বুঝতে পারিনি। এখন বলছেন ভুল হয়ে গেছে? এত বড় একটা কাজ করার আগে আপনার কি ভেবে দেখা উচিত ছিল না? আসলে এমির, আমার মাথায় এত কিছু কাজ করেনি প্রথমে। আমি কিছুদিন যাবত তোমায় নিয়ে কেমন যেন একটা ফিল করি, তাই আসলে নিজেকে সামলাতে পারিনি। কি ফিল করেন সেটা আপনি জানেন, তবে যেটা করার সেটা করে ফেলেছেন। আমি রিলেশন জিনিসটাকে পছন্দ না করার অন্যতম একটা কারণ হচ্ছে রিলেশনে থাকলে বয়ফ্রেন্ডের সাথে চিপকা চিপকি করতে হয়, যেটা আমার মোটেও পছন্দ না। আপনি তো কোনো প্রকার রিলেশন ছাড়াই আমার সাথে এমনটাই করেছেন। আপনার থেকে কখনো আমার এমনটা আশা ছিল না। ভিন্ন রকমের একটা এক্সপেকটেশন ছিল আপনার উপরে আমার, কিন্তু আপনি সব ভেঙে দিয়েছেন। মানুষ আপনার সম্পর্কে হাজার ভালো কথা বলেও আপনি কেমন সেটার ক্লিয়ারেন্স আমি পেয়ে গেছি। সবার সম্মুখে আপনি ভালো হলেও আপনার মধ্যে অনেকটা সমস্যা আছে। আকাশের মুখে একেবারে তালা লেগে গেছে এমিরের কথা শুনে। এত সময় লজ্জা পেল, মুখ ফুটে একটা দুটো কথা বলেছে, কিন্তু এমিরের এখনকার কথাবার্তাগুলো শুনে মুখ থেকে আর একটা শব্দও বেরোচ্ছে না। একদম বোবা হয়ে গেছে এমির। আকাশকে লাগাতার কিছু কঠোর কথাবার্তা শুনে নিজের মতো ক্লাসে চলে যায়। আকাশ এখনো সেই জায়গায় দাঁড়িয়েছে। নিজের উপরে এতটা রাগ উঠেছে আকাশের, ইচ্ছে করছে নিজের জন্য খুব কঠিন একটা ব্যবস্থা নিতে। অনেকটা সময় এক জায়গায় দাঁড়িয়ে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে কাটিয়ে দেয়। কিছু সময় পর সেই জায়গাটা ত্যাগ করে বন্ধুদের কাছে চলে যায়। আকাশের চোখ মুখ কালো হয়ে আছে। আকাশের এক ক্লোজ বন্ধু নাম রাকিব। সে আকাশের চেহারা অবস্থা দেখে জিজ্ঞেস করে, কিরে, তোর চেহারা এমন ঘুটঘুটে আমাবস্যার মতো কালো হয়ে আছে কেন? আরে তেমন কিছু না। কিছু না হলে চেহারার এই দশা কেন? স্যার, তো ওসব তেমন কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। আকাশ বিষয়টাকে এড়িয়ে যায়। সে চাচ্ছে না তার আর এবিদের সাথে ঘটে যাওয়া বিষয়টা কেউ জানুক। অবশ্য আকাশের বন্ধুরা বিষয়টা জানলেও এক বিন্দু পরিমাণ আকাশের উপর খারাপ ধারণা আসবে না, কারণ তারা জানে আকাশ কেমন। উল্টো এমিরের সতেরও করবে। আকাশ বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন হয়, ঘণ্টাখানিক আড্ডা দেয় সবার সাথে, কিন্তু মনের ভিতরে এখনো সেসব চলছে। আড্ডা দিয়েও স্বস্তি পাচ্ছে না কোনো রকম। এমিরের কথাগুলো এখনো তার কানে বাড়ি খাচ্ছে। আড্ডা ছেড়ে উঠে ভার্সিটির বাইরে চলে যায়। ভার্সিটির বাইরে একটা দোকানে আছে, সেটার ভেতরে গিয়ে সিগারেট জ্বালায়। আকাশ ছাড়া সেই দোকানে ভার্সিটির তেমন কেউ আর সিগারেট খায় না। মাঝে মধ্যে আকাশের বন্ধুরা খেলে খায়। দোকানের ভিতরে বসে একটার পর একটা সিগারেট জ্বালিয়ে টানছে। আকাশের এই একটা অভ্যাস।
কখনো কোনো বিষয় নিয়ে ঝামেলা থাকলে বা মাথায় কোনো প্যারা থাকলে সে একের পর এক সিগারেট খেতে থাকে। তার মতে এতে করে প্যারাটা কিছুটা কমে। এখন আসলে কি প্যারা কমে কিনা সেটার একমাত্র ব্যাখ্যা তার কাছেই রয়েছে। 1 বছর 6টা বেনসন শেষ করে 7ম নম্বর সিগারেটটা জ্বালাতে যাবে এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। সিগারেটটা আপাততর জন্য হাতে রেখে পকেট থেকে ফোনটা বের করে দেখে ফোনের স্ক্রিনে তার বাবার নামটা ভেসে উঠছে। জলদি করে ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করার পরক্ষণেই অপর পাশ থেকে আকাশের বাবা মানে আনিস সাহেব আকাশকে বলে, তুমি কি ক্লাস করছো? না বাবা, ক্লাসের বাইরে আছি। তুমি জলদি বাড়ি এসো, আমি বাড়ির দিকে যাচ্ছি। কেন বাবা, কিছু হয়েছে কি? না, তেমন কিছু না, তুমি বাড়ি এসো, তোমার সাথে আমার কিছু কাজ আছে। ঠিক আছে, আসছি। আকাশ তার বাবার সাথে কথা শেষ করে হাতে থাকা সিগারেটটা দোকানদারের কাছে ফিরিয়ে দিয়ে বিল চুকিয়ে বাড়িতে চলে যায়। আকাশের বাবা আকাশের আগেই বাড়ি চলে এসেছে। আকাশ বাড়ি পৌঁছে তার বাবার সাথে দেখা করতেই তার বাবা একটা ফাইল তাকে দিয়ে বলে, আজ আমি একটা নতুন কোম্পানি কিনেছি। তোমার হাতে যেই ফাইলটা দিয়েছি সেটা ওই কোম্পানির ফাইল। এখন থেকে এই কোম্পানিটাকে তুমি সামলাবে, মানে হচ্ছে কোম্পানির নতুন বস বা এমডি তুমি। বাবা, আমার সামনে ফাইনাল পরীক্ষা, তুমি এখন আমার উপরে এই ঝামেলা কেন চাপাচ্ছ? দেখো আকাশ, আমি আজ বহু বছর ধরে সবকিছু একা সামাল দিচ্ছি। এক সময় না এক সময় আমার যে কয়টা অফিস আদালত আছে সব কয়টার দায়িত্ব তোমাকে নিতে হবে। সারা জীবন তো আর আমার পক্ষে সবকিছু সামলানো সম্ভব নয়। আর তুমি আমার ছেলে, আমি একসাথে এত কিছু সামলাতে পারলে তুমি পড়ালেখার পাশাপাশি একটা প্রতিষ্ঠান সামলাতে পারবে না? এটা তো কখনোই হয় না। আমার বিশ্বাস তুমি পড়ালেখার পাশাপাশি কোম্পানিটাকে ঠিকঠাক ভাবে সামলে নিবে। যাও, রেডি হয়ে নাও, আমি অফিস থেকে বাড়ি এসেই জাস্ট তোমার সাথে কথা বলতে। বাবা, আমার আরো কিছুটা সময় চাই। আকাশ, এত বছর সময় নিয়েই এসেছো, এবার সিরিয়াস হও আমার ব্যবসা সামলানোর জন্য। আমি অলরেডি অসংখ্য ঝামেলায় ডুবে আছি, কখন দেখবে স্ট্রোক করে বসে আছি। দয়া করে আমার কাজে একটু হাত বাটাও। আকাশ আর কিছু না বলে রেডি হতে নিচে রুমে চলে যায়। কিছু সময় পর রেডিওর ফাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আকাশের বাবা এখনো অফিসে যায়নি। আকাশ রেডি হয়ে রুম থেকে ফিরে আসলে তিনি আকাশকে বলে, তোমার জন্য শুভ কামনা। আর শোনো, কোম্পানির পুরাতন এমডি কোম্পানিটা বিক্রি করে দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কর্মচারীদের সাথে কোম্পানির এমডির বনাবনিতে সমস্যা ছিল। অবশ্য এতে কোম্পানির এমডি ওর দোষ রয়েছে। কর্মচারীরা কোনো প্রকার ভুল করলে তিনি একটু অতিমাত্রায় কথা শোনাতেন, যে কারণে কর্মচারীরা কাজে আরো বেশি ফাঁকিবাজি করত। কোম্পানির এমডি আর কর্মচারীদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক না থাকায় কোম্পানি ডুবতে বসে, যার কারণে কোম্পানিটাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। এছাড়া কর্মচারীর কয়েক মাসের বেতনও বকেয়া রয়েছে। তুমি একটা কৌশলে সবকিছু সামলাবে, না হয়তো তুমি কোম্পানিটাকে টিকতে পারবে না। বাবা, তুমি টেনশন করো না, আমি সবটা সামলে নেব। ঠিক আছে, সাবধানে যেও। আর কোম্পানির ম্যানেজারের সাথে আমি কথা বলে রেখেছি, সে তোমায় সবকিছুতে সাহায্য করবে। তুমি অফিসে পৌঁছে তাকে ফোন দিও, এই যে নাও নাম্বার। আচ্ছা। আকাশ তার বাবার সাথে কথাবার্তা শেষ করে এক নজর মায়ের সাথে দেখা করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। অফিসে যেতে যেতে নতুন একটা প্ল্যান সাজায় সে। অফিসে পৌঁছে সে অফিসের ম্যানেজারকে ফোন না করে ক্লায়েন্ট সেজে অফিসে প্রবেশ করে। এরপর স্বাভাবিকভাবে অফিসটাকে পর্যবেক্ষণ করতে থাকে। অফিসের ভিতর হেঁটে হেঁটে সবকিছু অবজার্ভ করছে আর পুরাতন এমডি সম্পর্কে নানান রকম কথাবার্তা শুনছে কর্মচারীর মুখে। কর্মচারীরা নিজেদের মধ্যে বলাবলি করছে কোম্পানির আগের এমডি অনেক বজ্জা ছিল, এখন নতুন যে আসবে সে কেমন হয় কে জানে। আগের এমডির মতো যদি বজ্জাত হয় তাহলে তাদের জীবন তেজপাতা হয়ে যাবে। আরো নানান রকমের কথাবার্তা বলছে। আকাশ কর্মচারীদের কথাবার্তা শুনে চুপচাপ হাসছে। এভাবে কিছু সময় যাওয়ার পর এক পর্যায়ে অফিসের ম্যানেজার আকাশের কাছে আসে। ম্যানেজার আগেই দেখছে আকাশকে, কিন্তু ম্যানেজার জানে না আকাশ আসলে কে।
ম্যানেজার এই ধারণা করে বসে আছে অফিসের নতুন এমডি আসলে সে তাকে ফোন দিবে। আর আকাশ ম্যানেজারের কাছে ক্লায়েন্ট পরিচয় দিয়েছে, যার কারণে ম্যানেজার আকাশকে প্রথমে বলেছে কিছু সময়ের মধ্যে অফিসের নতুন এমডি আসবে। অতটা সময় আকাশ যেন অপেক্ষা করে। আকাশ ম্যানেজারের কথায় সম্মতি জানিয়ে অফিসটা ঘুরে দেখার পারমিশন নেয় ম্যানেজারের থেকে। কিন্তু আকাশ অনেকটা সময় ধরে হাঁটাহাঁটি করেছে দেখে ম্যানেজার আকাশের কাছে এসে বলে, স্যার আপনি ওই জায়গাটায় বসে অপেক্ষা করুন, আশা করি আর কিছু সময়ের মধ্যেই অফিসের এমডি চলে আসবে। আকাশ ম্যানেজারের কথা মতো হাঁটাহাঁটি বন্ধ করে তার দেখানো জায়গায় গিয়ে বসে। ম্যানেজার আকাশকে বসতে বলে তার কাছ থেকে চলে যায়। আকাশ বসে বসে এখনো সবকিছু অবজার্ভ করছে। এমন সময় একটা মেয়ে এসে আকাশকে বলে, আপনি দেখতে তো বেশ হ্যান্ডসাম। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে আমার পরিচয় দিই। আমার নাম রুহি, আমি এই অফিসের একজন কর্মচারী। আর আপনি তো এই কোম্পানির একজন ক্লায়েন্ট। জি। দেখুন, এই কোম্পানির প্রাক্তন এমডিও অনেক বজ্জাত কিসমের লোক ছিল। আজ এই কোম্পানিতে নতুন এমডি আসবে। আমার ধারণা মতে আপনার সব কিছু জেনে তারপর ডিল করা উচিত, কারণ পুরাতন এমডির মতো নতুন এমডিটা যদি বজ্জাত কিসমের হয় তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। তাই আমার অ্যাডভাইস হচ্ছে আপনি এখন চলে যান। আমি চাই না আপনার মতন একটা হ্যান্ডসাম ছেলে কোনো ক্ষতির সম্মুখীন হন। আকাশ রুহি নামক মেয়েটার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। এবার তার যথাযথ সময় এসেছে নিজের পরিচয় দেওয়ার। এতটা সময় যা অবজার্ভ করার তা সে করে নিয়েছে। আকাশ বসা থেকে উঠে দাঁড়ানোর পর রুহিকে বলে, অফিসের এমডি যেমনই হোক, কর্মচারীরা যদি প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক না হয় তাহলে প্রতিষ্ঠানের পতন নিশ্চিত। আমার মতে অফিসের পুরাতন এমডি প্রতিষ্ঠানটাকে বিক্রি করে দিয়ে কোনো ভুল করেনি। আর শোনো, আমি কোনো ক্লায়েন্ট নই, আমি এই অফিসের নতুন এমডি। আমি এতটা সময় ক্লায়েন্টের ছদ্মবেশ ধরেছিলাম কোথায় কি সমস্যা সেটা বোঝার জন্য। আকাশের কথা শুনে রুহি নামক মেয়েটা ভূত দেখেছে মতো চমকে ওঠে। অফিসের নতুন এমডি প্রথম দিন এসেই তাদের সাথে এত বড় একটা মাঠ গেম খেলবে সেটা কেউ বুঝতে পারেনি। বিশেষ করে রুহি চোখ জোড়া বড় বড় করে হ্যাঁ করে তাকিয়েছে আকাশের দিকে। রুহির এভাবে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকা দেখে আকাশ বলে, কি হলো, কথা না বলে এইভাবে চোখ বড় করে তাকিয়ে আসছো কেন? রুহি তাড়াতাড়ি করে দৃষ্টি সংযত করে। সে চেয়েছিল কৌশলে আকাশকে এটা সেটা বলে পাঠিয়ে দিতে, কিন্তু তার চালাকি কাজ করেনি, উল্টো ফেসে গেছে। আনতা আনতা করে আকাশকে বলে, স্যার আসলে আমি বুঝতে পারিনি আপনি অফিসে নতুন এমডি। আমার ভুল হয়ে গেছে স্যার। তুমি এই কাজটা কেন করেছো? পুরাতন এমডি যিনি ছিলেন তিনার উপরে অনেক রাগ জমে আছে। তার উপরে ঠিকঠাক মতো বেতন দিতেন না, যার কারণে রাগে এমনটা করেছি। তোমরা কি জানো তোমাদের কারণেই তোমরা কষ্ট পেয়েছো? একটা প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কর্মচারীদের সাথে রাগারাগি করতেই পারে। হ্যাঁ, উনি হয়তো একটু অতিমাত্রায় রাগ করতেন, কিন্তু তাই বলে এমনটা করা তো উচিত নয়। তোমরা যদি কোম্পানির ক্লায়েন্টগুলোকে এভাবে উল্টো সিধে বুঝিয়ে পাঠিয়ে দাও তাহলে কোম্পানি আয় করবে কীভাবে, আর তোমাদের বেতনও বা চোকাবে কী করে? তোমরা নিজেরাই তো নিজেদের বেতনের রাস্তা বন্ধ করে রেখেছো। তোমাদের বেতনের টাকা কোম্পানির প্রফিট থেকে দেবে, সেই তোমরাই যদি কোম্পানির পিছনে এভাবে লেগে থাকো তাহলে কোম্পানি তো ডুববে, সাথে তোমাদের বেতনও আটকে থাকবে। স্যার আসলে আমার ভুল হয়ে গেছে, আগামীতে আর কখনো এমনটা করব না। দেখো, যেই কাজের বিনিময়ে তোমাদের ঘর সংসার বা নিজেরা চলাফেরা করো সেই কাজটাকে শ্রদ্ধা করা উচিত। শ্রদ্ধা আর আন্তরিকতা যদি তোমাদের ভেতর না থাকে তাহলে তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করবে। স্যার আমার সামনে থেকেই বিষয়টা মনে থাকবে। এবারের মতন আমায় ক্ষমা করে দিন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন থেকে মন দিয়ে কাজ করবে, আর এখন গিয়ে ম্যানেজারকেই আমার কথা বলো। ঠিক আছে স্যার। রুহি ভদ্র মেয়ের মতো গিয়ে ম্যানেজারকে আকাশের বিষয় বলে। কিছু সময় পর ম্যানেজার ফুলের তোড়া হাতে অফিসের সবাইকে সাথে নিয়ে আকাশের কাছে এসে সম্মাননা জানায় এবং তাকে বলে, স্যার ক্ষমা করবেন আমাকে, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। ফরিদ সাহেব, ক্ষমা চাওয়ার কিছু নেই। আপনি চিনবেন কিভাবে আমায়? আমি আসার আগে না আপনাকে ফোন করেছি আর না আপনাকে নিজের বিষয়ে কিছু বলেছি। আপনার কোনো দোষ নেই। অফিস সম্পর্কে পুরাতন কিছু তথ্য জানতে পেরেছি, যার কারণে শুরুতে এসে নিজের পরিচয় দেয়নি। তবে আপনাকে আমি চিনি, আপনার সম্পর্কে আমার বাবা বলেছে। স্যার আপনার কথা শুনে অসম্ভব ভালো লাগছে। আশাবাদী আপনার মাধ্যমে কোম্পানির অনেকটা উন্নতি হবে, সেই সঙ্গে কোম্পানির অগ্রযাত্রা অনেকটা দূর এগিয়ে যাবে। আপনারা আন্তরিকতা দিয়ে কাজ করলে অবশ্যই অনেকটা দূর এগিয়ে যাবে। আর আপনাদের সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। আপনাদের সকলের বকেয়া বেতন আমি জলদি পরিশোধ করে দেব। আপনারা জানেন কি না জানি না, তবে আপনাদের পরিচয় দিচ্ছি,
আমার বাবার নাম হচ্ছে আনিসুর রহমান। আমি এই কোম্পানির এমডি হলেও আমার বাবা এই কোম্পানি কিনেছে। আমার বাবার যে কটা অফিস আদালত আছে সব কটা অফিসের কর্মচারীদের সাথে আমার বাবার সম্পর্ক অনেক বেশি ভালো। বেতন নিয়ে আমার বাবা কখনো এদিক সেদিক করে না, কর্মচারীদের বেতন সময় মতন দিয়ে দেন, যে কারণে আমার বাবার অবস্থান আজকে এত দূর। কর্মচারীদের সাথে সুসম্পর্ক বা আন্তরিকতা না থাকলে আজ আমার বাবা এত দূর আসতে পারতো না। আপনাদের এখন থেকে আর কোনো টেনশন নেই, আপনারা ঠিকঠাক মতো কাজ করবেন আর মাস শেষে বেতন বুঝে নেবেন। 1 টাকাও আর আপনাদের বকেয়া থাকবে না। এখন থেকে সবাই মন দিয়ে কাজ করবেন। এবার গিয়ে সবাই নিজেদের কাজে লেগে পড়ুন। আর ফরিদ সাহেব, আপনি একটু আমার কেবিনে আসেন। আকাশের কথা মতো যে যার কাজ করতে চলে যায়। আকাশ নিজের কেবিনের দিকে যেতে শুরু করে। আকাশ ক্লান্ত সেজে অফিসে হাঁটাহাঁটি করার সময় নিজের কেবিন সম্পর্কে অবগত হয়ে গেছে, তাই তাকে আর কেবিন দেখিয়ে দিতে হয়নি। আকাশ কেবিনে চলে যায়। আকাশের পেছন পেছন ফরিদ সাহেবও কেবিনে প্রবেশ করে। আকাশ ফরিদ সাহেবকে চেয়ারে বসতে বলে সেও নিজের ডেস্কে বসে। এরপর ফরিদ সাহেবকে বলে, ফরিদ সাহেব, আপনাকে ডেকেছি বিশেষ কিছু কারণে। জি স্যার, বলুন। দেখুন ফরিদ সাহেব, আমি একজন স্টুডেন্ট। আমি কোম্পানির এমডির পদে জয়েন করছি। শুধু আমার বাবার দিকে তাকিয়ে আমার আর কয়েকটা মাস সময় আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে। এই সময় হয়তো পুরোপুরিভাবে অফিসে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার ক্লাস আছে, যদিও বা আমি ঠিকঠাক ক্লাস করি না, তারপরেও মাঝে মধ্যে ক্লাস করাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যত সম্ভব চেষ্টা করব অফিসে আসার। এছাড়াও কখনো যদি আমার ক্লাসের কারণে অফিসে ঠিকঠাক মতো আসা না হয়, সেই সময়টা আপনি সামলে নেবেন। এক কথায় আমার অবর্তমানে আপনি এই অফিসের এমডি। ঠিক আছে স্যার, আপনি একদম টেনশন করবেন না, আমি সবটা সামলে নিব। আর শুনুন, অফিসের কর্মচারীদের কার কত টাকা বেতন বকে আছে সব ক্যালকুলেট করে আমায় হিসেব পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার গিয়ে কাজ করুন। ফরিদ সাহেব চলে যায়। আকাশ চেয়ার থেকে উঠে কেবিনের এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। কিছু সময় পর কেবিনটা পুরো দেখা হলে পকেট থেকে ফোন বের করে তার বাবার কাছে ফোন লাগায়। আনিস সাহেব ফোন রিসিভ করতে আকাশ বলে, বাবা, অফিসের কর্মচারীদের বেতন আমি জলদি চুকিয়ে দেবো বলে কথা দিয়েছি, টাকা প্রয়োজন আমার। ঠিক আছে, আমি আজকের মধ্যে তোমার অফিসের অ্যাকাউন্টে বড় অ্যামাউন্টের একটা টাকা পাঠিয়ে দেব। অ্যাকাউন্টের ডিটেলস আমি অফিসের ডকুমেন্টের ফাইলে অলরেডি দিয়ে দিয়েছি। তোমার যে কয় টাকা লাগে সেখান থেকে নিয়ে তুমি তাদের বকেয়া বেতন পরিশোধ করে দিও। আচ্ছা বাবা। যাক, শুনে খুশি হলাম তুমি প্রথম দিনই তাদের বকেয়া বেতনের কথা ভেবেছ। আচ্ছা, এবার বলো তোমার অফিস কেমন লাগছে? ভালোই। যাক, মন দিয়ে কাজ করো। একদিন আমার মতন যেন তোমার নামটাও সবাই চিনতে পারে। বাবা। আচ্ছা, এখন তাহলে রাখি। আর কিছু সময়ের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আচ্ছা বাবা। আনিস সাহেব ফোন রেখে দেয়। আকাশ তার বাবার সাথে কথা শেষ করে ফোনটা ডেস্কের উপরে রেখে চুপচাপ বসে আছে। কিছু সময় চুপচাপ বসে থেকে ডেস্কের উপরে থাকা কম্পিউটারটা অন করে কম্পিউটার পুরাতন প্রজেক্টগুলো দেখতে শুরু করে। এভাবে অনেকটা সময় কেটে যায়। আকাশ এখনও কম্পিউটারে ঘেটে ঘেটে একের পর এক কোম্পানির সমস্ত পুরাতন প্রজেক্টগুলো দেখছে। কোন প্রজেক্ট কিভাবে কাজ করেছে আকাশ বোঝার চেষ্টা করছে। এমন সময় কেবিনের দরজা থেকে রুহি নামক মেয়েটা বলে ওঠে, স্যার আসতে পারি? হ্যাঁ, আসো। স্যার, এই যে বকেয়া বেতনের হিসাব ফরিদ স্যার আমাকে দিয়ে পাঠিয়েছে। ঠিক আছে, ডেস্কের উপরে রাখো। আচ্ছা স্যার। আচ্ছা রুহি, তোমাকে যে আমি তুমি করে বলি, এতে তুমি কি মাইন্ড করো? না স্যার, মাইন্ড করি না। আর মাইন্ড করব কেন? আপনি তো বয়সে আমার বড় হবেন। আমি মাত্র অনার্স করছি আর পাশাপাশি এই অফিসে জব করি। যাক, তাহলে ঠিক আছে। আচ্ছা স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার, আপনি কি বিবাহিত? বা বিবাহিত না হলে আপনি কি কোনো প্রেম করেন? আচ্ছা রুহি, তোমার মাথায় এইসব উদ্ভট চিন্তা ভাবনা আসে কোথা থেকে বলো তো? না মানে স্যার, আপনি দেখতে অনেক হ্যান্ডসাম, তারপরে একটা কোম্পানির মালিক, তাই আসলে জানতে ইচ্ছা হলো। কেন? যদি বলি সিঙ্গেল, তাহলে কি তুমি আমার সাথে প্রেম করবে নাকি? আকাশের প্রশ্নের উত্তরে রুহি কিছুটা মিনমিনিয়ে বলে, করব না মানে? আমি তো এক পায়ে রাজি। কি বললে ঠিক বুঝলাম না। না মানে স্যার, কিছু না। ঠিক আছে, যাও তাহলে গিয়ে কাজ করো। ঠিক আছে স্যার, আর আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমায় ডাকবেন। কেন? তোমায় কেন ডাকবো? কারণ অফিসের পুরাতন এমডির পিএ ছিলাম আমি। ওনার কোনো কিছু প্রয়োজন হলে উনি আমায় ডাকতেন। ঠিক আছে, এখন গিয়ে কাজ করো, দরকার হলে তখন দেখা যাবে। আচ্ছা স্যার। রুহি চলে যায়। আকাশ আবার নিজের কাজে মন দেয়। সারাদিন কাজের মধ্যে কাটে। আজ প্রথম দিনটা আকাশের ভালোই কেটেছে।
পরদিন অফিসে আসার আগে ব্যাংক থেকে টাকা উঠিয়ে এনে কর্মচারীদের সমস্ত বকেয়া বেতন পরিশোধ করে। এভাবে 3-4 দিন কেটে যায়। সারাদিন অফিস করে বিকালে বাড়ি ফিরে এভাবেই দিন কাটছে। ভার্সিটিতে যাওয়া হচ্ছে না আজ কদিন ধরে। পঞ্চম দিনের মাথায় দুপুরের দিকে আকাশ কেবিনে বসে কাজ করছে। এমন সময় আকাশের কাছে আকাশের মায়ের ফোন আসে। আকাশ কাজ রেখে ফোন রিসিভ করতে অভ্যাস থেকে সালমা বেগম বলে, আকাশ, তুই একটু বাসায় আয় তো। কেন মা, কি হয়েছে? বাসায় আজ দুপুরে কিছু খাবারের আয়োজন করা হয়েছে। বাহির থেকে কিছু মেহমান আসছে, তুইও চলে আয়। খাওয়া দাওয়া করে মেহমানদের সাথে কথা বলে আবার না হয় অফিস চলে যাস। ঠিক আছে মা, আমি আসছি। আকাশ ফোন রেখে দিয়ে ম্যানেজারকে দায়িত্ব দিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। বাড়ি ফেরার পর আকাশ দেখে তার মামা মামি এবং কিছু অপরিচিত মানুষজন বাসায় বসে আছে। আকাশের মনে কেমন যেন একটা খটকা লাগে, কারণ আকাশ তার পরিচিত কম বেশি সকল আত্মীয় স্বজনকে চেনে। তার মামা মামি বাদে যারা বাড়িতে এসেছে তাদেরকে আকাশের পরিচিত বলে মনে হচ্ছে না। এছাড়া আকাশের মা শুরুতেই তাকে বলতে পারত তার মামা মামি মানে আফরার মা বাবা এসেছে। মেহমান অতিথির কথা কেন বলেছে? আকাশ নিজের কৌতূহল মেটাতে তার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করে, মা, আপনার বাবা মা ছাড়া যারা এসেছে তারা কে? তারা ছেলে পক্ষের লোকজন। আফরার জন্য বিয়ের ঘর এসেছে। আফরার মায়ের নাকি ছেলেকে আগেই পছন্দ হয়েছে, তাই তারা আজ আমাদের বাসায় ছেলেপক্ষকে ডেকেছে পাকাপোক্ত কথাবার্তা বলতে। আকাশের মায়ের কথা শুনে আকাশের কলিজা মোচড় দিয়ে ওঠে। আকাশ নিজেও বুঝে উঠতে পারছে না তার কেন এমন লাগছে। হুট করে মনের মধ্যে কেমন যেন বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে আকাশের। আফরাকে নিয়ে আকাশ কখনো অন্যরকম পরিকল্পনা করেনি, যাও একবার করেছে সেটা এমিরের কারণে। না, হয়তো আকাশ আফরাকে বোন ছাড়া অন্য কিছুই ভাবে না। মনের মধ্যে আফরাকে নিয়ে তার কোনো রকম ফিলিং ছিল না, কিন্তু এখন কেন তার এমন লাগছে সেটা সে বুঝে উঠতে পারছে না। সালমা বেগমের কথা শুনে চেহারা মলিন করে চুপচাপ নিজের রুমে চলে যায়। রুমে এসে গোসল করতে ওয়াশরুমে চলে যায়। আকাশের গোসল করতে ইচ্ছে করছে না, কেমন যেন এক রকমের অস্বস্তি হচ্ছে নিজের মধ্যে, কিন্তু কিছু করার নেই। দুপুর হয়ে এসেছে, গোসল করে ফ্রেশ হওয়াটাই অনেক প্রয়োজন। এছাড়া বাড়িতে মানুষজন এসেছে, তাদের সামনে গোসল দেওয়া ছাড়া এভাবে যাওয়াটা ঠিক হবে না। বাধ্য হয়ে গোসল করে নেয়। গোসল শেষে নিচে চলে আসে। আকাশের মা এবং কথা সবার জন্য টেবিলে খাবার রেডি করছে। খাওয়া দাওয়া শেষে তারা হয়তো বিয়ে নিয়ে আলোচনা করবে। আকাশ চুপচাপ এসে খাবারের টেবিলে বসে। মেহমান অতিথি এবং আকাশের মামা মামিরাও খেতে বসেছে। আফরাও সবার সাথে খাবার টেবিলে বসেছে। আকাশের মা জোর করে খাবারের টেবিলে বসিয়ে দিয়েছে। আফরা চেয়েছিল আকাশের মায়ের সাথে পরে খাওয়ার জন্য, কিন্তু সালমা বেগমের জন্য তার হলো না। সবাই খাওয়া দাওয়া শেষ করে আফরার বিয়ের বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। আফরার মায়ের ছেলে এবং ছেলের পরিবারকে বেশ পছন্দ হয়েছে। ছেলের পরিবারও আফরাকে বেশ পছন্দ হয়েছে। আকাশ চুপচাপ বসে থেকে সবার কথাবার্তা শুনছে। বিয়ের কথাবার্তা সবকিছু মোটামুটি পাকাপোক্ত হয়ে গেছে। পাত্রের বাবা কথাবার্তা পাকাপোক্ত হওয়ার পর সবশেষে আফরাকে জিজ্ঞেস করে, আফরামা, আমরা তো কথাবার্তা পাকাপোক্ত করেছি, এখন বলো তোমার এই বিয়েতে মতামত আছে কিনা। তোমার মতামতটাও আমাদের জেনে নেওয়া প্রয়োজন, না হয়তো পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটার জন্য দায়ী আমরা থাকবো। জি, আমি রাজি। এই বিয়েতে আমার কোনো অমত নেই। আকাশ এতটা সময় চুপ ছিল, কিন্তু আফরার কথা শুনে তার ইগোতে গিয়ে লাগে। এই মেয়ে তার জন্য কত পাগলামি করেছে, কিন্তু এখন সে নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছে। প্রচণ্ড মেজাজ খারাপ হয় আকাশের। অবশ্য এখানে মেজাজ খারাপ হওয়ার কথাই। একটা মানুষ যখন একটা মানুষকে পছন্দ করে, তখন অপর পাশের মানুষটা তাকে পছন্দ করুক আর না করুক, তাকে পছন্দ করা মানুষটা যদি দ্বিতীয়বার অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়, তখন সেই মানুষটার অনেকটাই এগোতে লাগে ব্যাপারটা। আকাশের বেলাতেও তাই হয়েছে। আকাশ বসা থেকে সোজা উঠে সবাইকে বলে এই বিয়েতে তার কোনো প্রকার মত নেই। আকাশের কথা শুনে আফরার বাবা আরিফ সাহেব মানে আকাশের মামা আকাশকে বলে, কেন আকাশ, কি হয়েছে? তোর কেন মতামত নেই এই বিয়েতে? কেন মতামত নেই তা এত ক্লিয়ার করে বলতে পারবো না। আমার মতামত নেই, এতটুকুই বললাম। আরে আকাশ, কি হয়েছে বলবি তো? রেগে যাচ্ছিস কেন তুই? দেখ,
তুই আমাদের পরিবারের একজন সদস্য। তোর মা আমার বড় আপা। সেই সুবাদেই তোর কথা অমত কখনোই করিনি আর করবও না। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। মামা দেখো, আপনার এখনো বিয়ের বয়স হয়নি। আমি চাই আরো পরে তার বিয়ে হোক। আচ্ছা ঠিক আছে, যা। আফরার বিয়ে আমরা এখন দিব না। তোর কথাই আমরা মেনে নিলাম। এবার তোর রাগটা একটু কমা। আকাশ কিছু না বলে নিজের রুমে চলে যায়। ছেলে পক্ষের লোকদেরকেও আফরার বাবা বারণ করে দেয়। ছেলে পক্ষের লোকেরাও আফরার বাবার অমত করায় চলে যায়। আকাশের মা সবাইকে খাইয়ে কথাকে নিয়ে খেতে গিয়েছিল, কিন্তু খাওয়া শেষ করে এসে দেখে বাড়িতে কেউ নেই। আফরার মা বাবা চুপচাপ বসে আছে। সালমা বেগম কাউকে দেখতে না পেয়ে আরিফ সাহেবকে প্রশ্ন করে। কি রে আরিফ, মেহমানটা কোথায়? ওনারা চলে গেছে আফা। চলে গিয়েছে মানে? কি এমন হয়েছে যে ওনারা চলে গিয়েছে? আফা, তোমার ছেলে অমত করেছে এই বিয়েতে, তাই তাদেরকে আমি বারণ করে দিয়েছি, যে কারণে তারা চলে গিয়েছে। সালমা বেগম বুঝতে পারে আসলে কাহিনী কি। আসলে সালমা বেগম আগ থেকে আকাশ আর আফরার বিষয়ে কিছুটা জানে। তার উপরে কিছু সময় আগে যখন সালমা বেগম আকাশকে বলেছে মেহমানগুলো পাত্র পক্ষের লোক, তখন আকাশের মলিন চেহারা দেখে সালমা বেগম অনেক কিছু বুঝে নিয়েছিল। সালমা বেগমের সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে বিষয়টাকে এড়িয়ে তার ছোট ভাই আরিফকে বলে। আচ্ছা বাদ দে, যা হওয়ার হয়েছে। আকাশের হয়তো কোনো কারণে পাত্রপক্ষকে পছন্দ হয়নি, তাই সে এমন করছে। আফরার মা বাবা আর কিছু বলে না। সেদিন বিকেলবেলায় আফরার মা বাবা নিজেদের বাড়িতে চলে যায়। আকাশও আর আজকে অফিসে যায়নি। মন মেজাজ খারাপ থাকায় বাসাতেই ছিল। প্রচন্ড রাগ উঠে আছে আফরার উপরে তার, কিন্তু সে আফরাকে কিছুই বলেনি। এর রাগটাকে ভেতরে পুষে রেখে চুপচাপ নিজের মতোই ছিল বাকিটা সারাদিন। পরদিন ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। এভাবে আরো 3-4 দিন কাটে। আজ বহুদিন যাবৎ আকাশ ভার্সিটিতে যাচ্ছে না। অফিস নিয়ে ব্যস্ত সে। অন্যদিকে আজ বেশ কয়েকদিন ধরে আকাশকে ভার্সিটিতে দেখতে না পাওয়ায় এমিরের মধ্যে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। আকাশকে কথা শোনানোর পর শুরুর 1-2 দিন তার তেমন কিছুই মনে হয়নি, কিন্তু দিন দিন যতই সময় যাচ্ছে এমিরের কেমন যেন আকাশের জন্য খারাপ লাগা কাজ করছে। সেদিনকার আচরণের জন্য এমিরের ভেতরে কেমন যেন অনুশোচনা কাজ করছে। এমির ভাবছে সেদিনকার শক্ত কথাগুলোর কারণেই হয়তো আকাশ অনেক বেশি কষ্ট পেয়েছে, যার কারণে সে ভার্সিটিতে আসছে না। তার উপরে এই কয়েকদিন এমির আকাশের সম্পর্কে কিছুটা যাচাই বাছাই করে জানতে পেরেছে আকাশের কোনো প্রকার খারাপ রেকর্ড নেই, মেয়ে ঘটিত বিষয় নেই। আকাশের জন্য এমিরের মনেও কেমন একটা দুর্বলতা তৈরি হয়েছে। এমির আজ বেশ কয়েকদিন ধরে আকাশকে ভার্সিটিতে দেখতে না পেয়ে আকাশের বন্ধু সিয়ামের সাথে গিয়ে দেখা করে আকাশের বিষয় জানতে চায়। আচ্ছা, আপনার বন্ধু আকাশ কেন ভার্সিটিতে আসছে না? তা আমি জানি না। কেন? আপনার সাথে বা আপনার কোনো বন্ধুর সাথে কি কোনো কথা হয়নি? না, আজ কয়েকদিন ধরে আকাশের সাথে আমাদের কারোরই কোনো যোগাযোগ নেই। আমরা তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু সে ফোনও রিসিভ করেনি। কিন্তু কেন বলো তো, তোমার সাথে কিছু কি হয়েছে? হ্যাঁ, ওনাকে কিছুদিন আগে আমি কিছু শক্ত কথা শুনিয়েছিলাম। উনি আমাকে নিয়ে কিছু একটা ফিল করেন। এই কথাটা বলায় আমি সেই দিন হুট করে অনেক বেশি হাইপার হয়ে ওনাকে কিছু কটু কথা বলে ফেলেছিলাম। উনি হয়তো এই কারণেই আমার উপরে অভিমান করে ভার্সিটি আসছেন না। ও, এ কারণেই বলি সেদিন তোমার সাথে কথা বলে আসার পর আকাশের মন কেন খারাপ ছিল। এমির, তুমি কাজটা একদম ঠিক করনি। আকাশের মতো দ্বিতীয় কোনো ছেলেকে তুমি ভার্সিটিতে একবারও খুঁজে পাবে না, কারণ আকাশের পেছনের অতীত কোনো মেয়ে ঘটিতে সমস্যা নেই। এছাড়া সে এত বড় মাপের একজন বিজনেসম্যানের ছেলে হওয়া সত্ত্বেও আমাদের সাথে এক বিন্দু পরিমাণ অহংকার দেখায় না। যেখানে আমরা তার সাথে চলার মতোই যোগ্যতা রাখি না, সেখানে সে আমাদের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করে। কেউ কখনো বলতেই পারবে না আকাশ আমাদের সাথে কখনো দিমাগ দেখিয়েছে। তার উপর এই ভার্সিটির কোনো স্টুডেন্টের যদি কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আকাশ সবার আগে সাহায্যের জন্য এগিয়ে যায়। আকাশের এত নাম ডাক এই ভার্সিটিতে এমনি এমনিতে হয়নি। মনের দিক থেকে এত সেলিব্রিটি দেখেই তাকে সবাই ভালোবাসে। আর তুমি অপমান করেছো। এমির, তুমি সত্যি অনেক বড় ভুল করেছো। যে ছেলের পিছনে এত এত মেয়ে ঘোরা সত্ত্বেও তাদের পাত্তা দেয় না, সেই ছেলে তোমায় নিয়ে কিছু ফিল করে বা তোমায় ভালোবাসে, সেটা তোমার জন্য সত্যি অনেক বড় বিষয়। যাই হোক, তোমার যা ভালো মনে হয়েছে করেছো, তোমাকে আর বেশি কিছু বলেও লাভ নেই। এমির সিয়ামের কথার প্রত্যুত্তরে কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরদিন আকাশ ভাগ্যক্রমে ভার্সিটিতে আসে।
এমির আকাশকে দেখা মাত্রই তার কাছে এগিয়ে যায় কথা বলার জন্য। অবশেষে দেখা মিলেছে আকাশের। এমির আকাশের কাছে গিয়ে বলে, আপনার সাথে কিছু কথা আছে আমার, একটু সাইডে আসুন। আকাশ এত কিছু হওয়ার পরেও স্বাভাবিকভাবে এমিরের সাথে এক সাইডে গিয়ে বলে, হ্যাঁ বলো, কি বলবে? আমি আসলে সরি ওই দিনের আচরণের জন্য। আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমি ওই দিন একটু অতিরিক্ত মাত্রায় রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আসলে আমার রিলেশন পছন্দ না, তবে এটা আমি বুঝতে পেরে গেছি মানুষ সারা জীবন একাকী চলতে পারে না। আমার পছন্দ না হলেও আমার জীবনে কখনো না কখনো কেউ আসবেই। তাহলে কেন আমি আপনার মতো এত ভালো একটা ছেলেকে নিজের জীবন থেকে হারাবো? আমি আপনাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাই। আমি আপনার সঙ্গে সারা জীবন থাকতে চাই। আপনার মতো একজন মানুষকে জীবন থেকে হারিয়ে আমি নিজের ক্ষতি করতে চাই না। জীবনে কখনো না কখনো কেউ একজন যেহেতু আসবেই, তাহলে কেন আমি আপনার মতো ভালো একজন মানুষকে হারাবো? আমি আপনার মতো একজন মানুষকে কোনোভাবেই হারাতে চাই না। আমার আপনাকে চাই। আপনার ভালোবাসায় সারা জীবন নিজেকে মাতিয়ে রাখতে চাই। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি এরকম ভুল আর কখনো করব না। যাক, শুনলাম তোমার সমস্ত কথা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে তোমাকে আমার কিছু কথা বলার আছে। জি বলুন। তোমার কাছে আমার পাওনাটা চাই। ঠিক আছে বলুন, কি চাই আপনার? তুমি ভবিষ্যতে আর কখনো আমার সীমানায়ও আসবে না। আমি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ছি। তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তুমি সেটা লুফে নিতে পারোনি। তাই আমি চাই তুমি আর কখনো আমার সামনে আসবে না। মানুষের জীবনে সব রকম সুযোগ হয়তো বারবার আসে না। আমি যখন বলেছিলাম তখন ওই রকমটা না করলে আজ আমি তোমার থাকতাম, কিন্তু আফসোস আমি গত 2-3 দিন আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আর তাছাড়া আমি অপরিণত হওয়ার স্থানে কখনো দ্বিতীয়বার কখনোই কদম ফেলি না। যোগাযোগের হাজার তৃষ্ণা থাকলেও সেই তৃষ্ণা আমি মেটাই না। সেখানে তুমি তো আমার ভিতরে আঘাত করছো, সম্ভব নয় কখনো। ভালো থেকো। আকাশের কথা শুনে এমিরের কান্না চলে আসে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু আকাশ সেদিকে ভ্রুক্ষেপ না করে কথাগুলো বলেই তার সামনে থেকে সোজা চলে যায়। বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে শুরু করে। কিছু সময় আড্ডা দিয়ে সবাই মিলে ক্লাসে চলে যায়। 3টা ক্লাস করে শেষ ক্লাসটা না করে সবাই আবার বেরিয়ে যায়। পরবর্তীতে সবাই কিছু সময় আড্ডা দিয়ে বাড়িতে চলে যায়, আর আকাশ যায় অফিসে। বিকালে 2 অফিস করে অফিস ছুটি হলে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে আকাশের। বাড়ি পৌঁছে কাউকে না দেখে আফরার হাত ধরে টেনে তাকে ছাদে নিয়ে আসে। এই কয়েকদিন আফরার সাথে একটা শব্দও কথা বলেনি আকাশ। ভিতরে অনেকটা রাগ জমে আছে আকাশের। আফরাকে ছাদে নিয়ে গিয়ে ছাদের দরজা নক করে আফরাকে বলে, এই তুই সেদিন বিয়ের জন্য হ্যাঁ বলেছিস কেন? তো কি করব? তোমার পেছনে সারা জীবন ঘুরবো? তুমি তো আমায় কখনোই মেনে নেবে না। আমাকে তো কখনো না কখনো কারোর জীবনে যেতেই হবে। তোমার অপেক্ষা সারা জীবন তো আর আমার জীবন এভাবে যাবে না। তুমি যদি আমায় মেনে নিতে, তাহলে সবসময় না হয় তোমার পিছনেই ঘুরতাম। একদম থাপড়ে গেলে সব দাঁত ফেলে দেবো তোর। বেশি পেকে গেছিস? হ্যাঁ, আমায় বকছো কেন? আমি তোমার জন্য পাগলামি করি সেটাও তুমি চাও না। বাড়ির মানুষ ছেলে দেখা হ্যাঁ বলেছি, এতেও তোমার সমস্যা? হ্যাঁ, আমার সব কিছুতেই সমস্যা। এখন এত কথা না বলে আমি কি বলি সেটা আগে মন দিয়ে শোন। আমার বিয়ে করবি তুই? আফরা আকাশের কথা শুনে ভূত দেখছে মতন চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায়। আর আকাশ আফরার কাছে তার কথার কোনো উত্তর না পেয়ে আফরাকে বলে, কি হলো, কথা বলছিস না কেন? এই, তুমি কি সত্যি আমাকে বিয়ের কথা বলছো? মজা করছো না তো? না, মজা করছি না। করবি তুই আমি বিয়ে? করবো না মানে? আমি তো এক পায়ে রাজি। ওই যে দেখ, সূর্যাস্ত যাচ্ছে। আজকের সন্ধ্যা তোর নামে। এতদিন একা তুই আমায় চেয়েছিস, আজ আমিও তোকে চাচ্ছি। আজকের সন্ধ্যা দুজনের মিলন করে দিয়ে চাচ্ছে সারা জীবনের মতন। হ্যাঁ, আজ সন্ধে নেমেছে আমার নামে। আজকের সন্ধেটা সারা জীবনের মতন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। চল, আধার হয়ে এসেছে, নিচে যাব। দুজনেই ছাদ থেকে নিচে নেমে যায়। রাতের বেলায় আকাশ আফরার বিষয়ে তার মায়ের কাছে জানায়। আকাশের মা আফরার বাবার সাথে কথা বলে আকাশ আর আফরার বিষয় নিয়ে। সবাই মহা খুশি। আকাশ আর আফরা দুজনকে পছন্দ করে কথাটা শুনে। 3 দিন পর আসছে শুক্রবারে আকাশ আর আফরার বিয়ে ঠিক করা হয়। বিশাল বড় করে শুক্রবার দিন বিয়ের আয়োজন হয়। দেখতে দেখতে দুজনে বিয়ে হয়ে যায়। দুজনেই বেশ খুশি, বিশেষ করে আফরা। আফরার অবিশ্বাস লাগছে আকাশকে সে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে। আকাশও খুশি, বাড়ির সবাইকে খুশি দেখে।
এছাড়া বিশেষ করে তাকে যে মানুষটা আগ থেকেই ভালোবাসে তাকে সে নিজের জীবন সঙ্গিনী বানিয়ে নিয়েছে সেটা ভেবে দুজনকে পেয়ে অনেক খুশি। আকাশ নিজের বিয়েতে অফিসের সকল কর্মচারীদের দাওয়াত করেছিল। রুহিকেও বিয়ের দাওয়াত করা হয়েছে। আকাশ বিয়ে করে নেওয়ায় রুহির মা হাতা থেকেও পাগলামির ভূত নেমে গেছে। আফরার আকাশের মাঝে এখন আর কেউ নেই। এমনিরও বিদায়। রুহিও দুজনের বিয়ে দেখে পাগলামি বন্ধ করে দিয়েছে। দুজনের সাথে সুখে শান্তিতে সংসার করছে। বাকি জীবনটা যেন দুজনের এভাবেই সুখে শান্তিতে সংসার করতে পারে। সবাই দুজনের জন্য সে প্রত্যাশা করবে।